বার্জার এদের নিয়ে ডিসকাশন করেছিলাম। তো স্কোয়ার ফার্মা দেখেন, আমরা গ্রস রেভিনিউ, নেট নেট রেভিনিউ, দেন গ্রস প্রফিট, দেন অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা হচ্ছে অপারেটিং ইনকাম যোগ করে দেন আমরা হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে প্রফিট বিফোর ডাব্লিউপিপিএফ এবং ইয়ে আপনার ডাব্লিউএফ, হ্যাঁ, ওয়েলফেয়ার ফান্ড, দেন হচ্ছে আপনার অ্যালোকেশন অফ ডাব্লিউপিপিএফ, দেন প্রফিট বিফোর ট্যাক্স। এই প্রফিট বিফোর ট্যাক্সের যে অ্যামাউন্ট, এরপরে আমরা দেখি ইনকাম ট্যাক্সে। ইনকাম ট্যাক্সেই আজকের আলোচনার বিষয়। ইনকাম ট্যাক্সে আপনার দুটো জিনিস দেখছেন এখানে, হচ্ছে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স আর একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স অথবা ইনকাম। সো আপনারা যারা এখানে আছেন আজকে সেশনে, হ্যাভ ইউ এনি আইডিয়া যে এটা আসলে কারেন্ট ট্যাক্সটা কি এবং ডেফার্ড ট্যাক্সটা কি? হ্যাভ ইউ এনি আইডিয়া? যদি কোনো আইডিয়া থাকে গুড, না থাকলেও সেটা নিয়েও আমরা কথা বলতে পারি, অসুবিধা নেই, আপনারা বলেন প্লিজ। এখানে যে আমরা পেলাম যে কারেন্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স, হ্যাঁ, এই কারেন্ট ট্যাক্সটা কি, হোয়াট ইজ কারেন্ট ট্যাক্স, এটা কারেন্ট ট্যাক্স মানে কি, আর হচ্ছে ডেফার্ড ট্যাক্স কি? বর্তমান বছরে স্যার যে আমরা ট্যাক্সটা দেই সেটা হলো কারেন্ট ট্যাক্স। আর মানে ডেফার্ড এটা, ট্যাক্সটা হলো টেম্পোরারি ডিফারেন্সের কারণে যে ট্যাক্সটা ক্রিয়েট হয় ওইটা হলো ডেফার্ড ট্যাক্স। ওকে, রাফলি আপনারা ঠিকই আছে যে আমরা কারেন্ট যে যে ট্যাক্সটা পেয়াবল হচ্ছে, এটা হচ্ছে আমরা রাখছি হচ্ছে এখানে। আর ডেফার্ড ট্যাক্সটা হচ্ছে এটা আপনার টেম্পোরারি টাইমিং ডিফারেন্স। তো টেম্পোরারি টাইমিং ডিফারেন্স বা এগুলো আমরা এখন আলাপ করব, রাইট? ইউ আর রাইট। সো আমরা এই জিনিসটাই হচ্ছে এখন দেখব। আমরা যেহেতু প্র্যাকটিক্যালি সবগুলো জিনিস নিয়ে আলাপ করছি, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পিপিটিতে। আমরা পিপিটিতে যেয়ে দেখব যে আসলে এই জিনিসটা কি। হ্যাঁ, সো উইল ডিসকাস যে এটা কিভাবে করতে হবে। সো আমরা এখন আমাদের এটা, আমরা চলে যাচ্ছি একটা পিপিটিতে। ওকে, সো এখানে খেয়াল করবেন যে আপনারা, আমরা নাম দিয়েছি হচ্ছে, এই আইএফআরএস টার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, বা সরি ইনকাম ট্যাক্সেস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার IS 12। সো IS 12 ইজ আইএস এর দিক থেকে আপাতত আপনাদের নেক্সট ট্যাক্স ব্যাটের আগের আইএস, লাস্ট আইএস। তো আমরা IS 12 নিয়ে আলাপ করব। সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমাদের জন্য ইনকাম ট্যাক্স বোঝাটাও অনেক সোজা সোজা সহজ হবে আর কি। সো অবজেক্টিভ কি, এই আইএসটার অবজেক্টিভ কি? এই আইএসটার অবজেক্টিভ হচ্ছে যেটি একটু আগে আমাদের একজন পার্টিসিপেন্ট বললেন, যে অবজেক্টিভ অফ দ্য আইএস, অবজেক্টিভ অফ দিস স্ট্যান্ডার্ড ইজ টু প্রেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর ইনকাম ট্যাক্সেস। The principal issue is accounting for income tax is how to be account for the current tax and future tax consequences. তার মানে মূলত এখানে লাগছে, আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যে আমাদের, আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে কারেন্ট ট্যাক্স। এটা কারেন্ট ট্যাক্সটা আমরা দেখব, আর ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স, এই দুটো জিনিস আমরা দেখব। কারেন্ট ট্যাক্স এবং ফিউচার ট্যাক্স কনসিকুয়েন্স। কারেন্ট ট্যাক্সটা মানে হচ্ছে কারেন্ট ইয়ারের ট্যাক্স, যিনি যেমনটি উনি বলছিলেন। আর ফিউচার ট্যাক্স ট্যাক্স কনসিকুয়েন্সে আমরা দেখব ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, এটা আমাদের আসবে। তো কিভাবে আসবে সেই জিনিসগুলো আমরা এখন আলোচনার ভিতরে দেখব। সো অবজেক্টিভ যদি আমরা বুঝে থাকি, স্কোপ, অবজেক্টিভ স্কোপ আমরা বুঝলাম, এখন আমরা কতগুলো ডেফিনেশন দেখব। ফার্স্ট ডেফিনেশন ইজ বেসিকলি যে হচ্ছে আপনার, এই প্রথম ডেফিনেশনটাকে আমরা বলছি কি ডেফিনেশন, যে হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। সো হ্যাভ ইউ এনি আইডিয়া হোয়াট ইজ অ্যাকাউন্টিং প্রফিট? অ্যাকাউন্টিং প্রফিট কি? অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে নেট প্রফিট অর লস ফর এ পিরিয়ড বিফোর ডিডাক্টিং ট্যাক্স এক্সপেন্স। তাহলে এইখানে আমরা যদি দেখি আমাদের ওই যে একটু আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছিলাম, তাহলে অ্যাকাউন্টিং প্রফিট কোনটা? অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে হিয়ার, হিয়ার ইজ দ্য অ্যাকাউন্টিং প্রফিট, এই যে এইটাকে আমরা অ্যাকাউন্টিং প্রফিট বলতে পারি। সো আমরা যে অ্যাকাউন্টিং প্রফিটের ডেফিনেশন একটু আগে দেখলাম, দিস ইজ বেসিক্যালি অ্যাকাউন্টিং প্রফিট, দিস ইজ আওয়ার অ্যাকাউন্টিং প্রফিট। সো অ্যাকাউন্টিং প্রফিট মানে আমাদের বুকস অফ অ্যাকাউন্টস অনুযায়ী আমাদের যে আপনার প্রফিটটা আসবে বিফোর ট্যাক্স, ওটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। সো অ্যাকাউন্টিং প্রফিট আমরা এখানে দেখতে পেলাম, হোয়াট ইজ অ্যাকাউন্টিং প্রফিট। দেন হচ্ছে ট্যাক্সেবল প্রফিট। ট্যাক্সেবল প্রফিটের সংজ্ঞায় কি বলছে খেয়াল করেন। ট্যাক্সেবল প্রফিট বলছে যে দ্য প্রফিট, দ্য প্রফিট ফর এ পিরিয়ড determined in accordance with the rule established by the taxation authorities upon which the income tax are payable or recoverable। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন, যে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের অথরিটি অনুযায়ী, ইনকাম ট্যাক্সের অথরিটি অনুযায়ী যে ইনকাম ট্যাক্সের যে হিসাব, সেটাকে বলা হচ্ছে আপনার ট্যাক্সেবল প্রফিট। তার মানে এখানে আমরা যদি দেখি যে আমাদের এখানে
the profit for a period determined in accordance with the established rule by the taxation authority. ট্যাক্সেশন অথরিটি মানে আমাদের দেশের এনবিআর। সো আমাদের এনবিআর যেভাবে এখানে আপনাদেরকে বলছে যে যেভাবে আপনার এই যে ট্যাক্সেশন অথরিটি অর্থাৎ আমাদের দেশের এনবিআর, বোর্ড অফ রেভিনিউ, মূলত আমাদের ডিসিতে আমাদের অ্যাসেসমেন্ট করে। সো ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী একটু আগে আমরা এখানে দেখছিলাম যে অ্যাকাউন্টিং প্রফিট ইজ আওয়ার প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিট ইজ আওয়ার প্রফিট মানে আমরা যেটা হিসাব করি সেই প্রফিটটাকে অ্যাকাউন্টিং প্রফিট বলে। সো অ্যাকাউন্টিং প্রফিট একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ট্যাক্স অথরিটি যেভাবে হিসাব করে সেটাকে বলা হয় ট্যাক্সেবল প্রফিট। তাহলে ট্যাক্সেবল প্রফিট এবং অ্যাকাউন্টিং প্রফিট দুইটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল যে অ্যাকাউন্টিং প্রফিট মানে আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে, আর ট্যাক্সেবল প্রফিট মানে হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি যেভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে। তাহলে এটা আমরা দেখলাম। দেন আমাদের ডেফিনিশনের আরেকটা ডেফিনিশন হচ্ছে আপনার ট্যাক্স এক্সপেন্স। হোয়াট ইজ ট্যাক্স এক্সপেন্স? খেয়াল করেন, ট্যাক্স এক্সপেন্স হচ্ছে এই যে এখানে আপনি যদি ট্যাক্স এক্সপেন্সে আলোচনায় যান তাহলে ট্যাক্স এক্সপেন্সটা কি? ট্যাক্স এক্সপেন্স অথবা ট্যাক্স ইনকাম, the aggregate amount included in the determination of net profit or loss for the period in respect of current or deferred। তার মানে কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স দুটো মিলে যোগ করলে হবে হচ্ছে আপনার কারেন্ট ট্যাক্স এবং হচ্ছে কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স, এই দুইটা ট্যাক্স যোগ করে যে অ্যামাউন্টটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্যাক্স এক্সপেন্স। তার মানে এইখানে যদি আমরা দেখি, আপনারা খেয়াল করেন যে এইখানে আমরা এইখানে যদি দেখি আমরা খেয়াল করেন যে এই যে ট্যাক্স এক্সপেন্স, তাহলে এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে কি, খেয়াল করেন এইটা হচ্ছে আপনার কারেন্ট ট্যাক্স আর নিচেরটা ডেফার্ড ট্যাক্স। তো এই দুটো যোগ করে উপরে যে 46, এই আপনার এই 46 না, আপনার এখানে হচ্ছে 423, আচ্ছা এখানে হচ্ছে 4,64,00,000, এখানে যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতে পাচ্ছেন খেয়াল করেন যে 4,64,00,000, 4,64,00,000, সরি 4 কোটি না, আপনার এটা হবে হচ্ছে চারশো আপনার চারশো, চৌষট্টি কোটি ও 464কোটি, 464,24,24,24,423। এই ফিগার যেটা, এইটাই হচ্ছে আপনার টোটাল হচ্ছে ট্যাক্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। সো এখানেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এটাকেই বলা হচ্ছে ইনকাম ট্যাক্স প্রফিট। তো সরি, টোটাল ইনকাম ট্যাক্সের সংজ্ঞাটা এখানে যেভাবে লিখলাম সেটা কি হচ্ছে ওখানে দেখেন। আপনার এবার যদি আমরা ইয়েতে যাই, খেয়াল করেন আমাদের পিপিটিতে যাই, পিপিটিতে যে আমরা দেখবো হচ্ছে এই যে ট্যাক্স এক্সপেন্স, এই ট্যাক্স এক্সপেন্সটাকে আমরা বলছি হচ্ছে ট্যাক্স এক্সপেন্সের নামই হচ্ছে আপনার দুইটা, দ্য অ্যাগ্রিগেট অ্যামাউন্ট ইনক্লুডেড ইন দ্য ডিটারমিনেশন অফ নেট প্রফিট। তাহলে টোটাল অ্যাগ্রিগেট মানে যোগ করা, টোটাল দ্য অ্যাগ্রিগেট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা অফ কি, অফ হচ্ছে আপনার ডেফার্ড ট্যাক্স এন্ড কারেন্ট ট্যাক্সটা এবং ডেফার্ড ট্যাক্সে যোগ করে যে অ্যামাউন্টটা আসবে ওইটাই হচ্ছে টোটাল ট্যাক্স এক্সপেন্স। সো আমরা এটা দেখতে পেলাম যে দুইটা যোগ করে এখানে আসছে, সো আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলাম। ওকে, দেন কারেন্ট ট্যাক্স the amount of the tax payable to the payable or recoverable in respect of the tax profit or loss। তারপরে এইটা আমরা বলেন তো, এইটা কারেন্ট ট্যাক্সের সংজ্ঞাটা আপনারা আরেকবার বলেন তো, আপনি বলেছিলেন কারেন্ট ট্যাক্স বলতে কি বোঝা যাচ্ছে এখন বলেন তো, হ্যাভ ইউ এনি আইডিয়া প্লিজ, কারেন্ট ট্যাক্সটা কি? কারেন্ট ইয়ারের যে ট্যাক্সেবল ইনকামটা ট্যাক্স অথরিটি আমাদের করবে, হুম, ওটার উপরে যে ট্যাক্সটা আসবে আমার ওটাই হচ্ছে কারেন্ট ট্যাক্স, যেটা পে এক্স্যাক্টলি, করতে হবে। এখানে দেখেন এইখানে কারেন্ট ট্যাক্স এই অ্যামাউন্টটা এই যে 4 কোটি, 4,78,00,000, এইটাই হচ্ছে আপনার হচ্ছে এইখানে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার খরচ, আর এটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স ইনকাম, এই কারণে এটা কিন্তু ডেফার্ড ট্যাক্সটা নেট হয়ে গেছে, মানে ডেফার্ড ট্যাক্স ইনকাম। আর এটা হচ্ছে কারেন্ট ট্যাক্স মানে এটা আপনার দিতে হবে, আর ডেফার্ড ট্যাক্স ইনকাম বা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লাইবিলিটি, এটা কিন্তু আমরা এখনো দেখিনি, একটু পরে দেখবো, ঠিক আছে? সো আমরা এটা দেখলাম। এরপরে আসেন আপনি deferred tax. Deferred tax is the amount measure used to match the tax effect of the transaction with the accounting impact hereby produce less মানে distorted result। অর্থাৎ আপনার একটা সিম্পল জিনিস বুঝাই, সেটা হচ্ছে আপনারা এটা বুঝতে পারবেন। ধরেন আপনার ইনকাম ট্যাক্স অথরিটি
আপনার কিছু কিছু ট্রানজেকশন একটু পরেই আপনাদের আসলে এইটা এই ডেফিনিশনটা এখান থেকে না দেখি, আমি আপনার সরাসরি এক্সাম্পলে চলে যাই, ইট উইল হেল্প ইউ লট। হ্যাঁ, এক্সাম্পল দেখলে সুবিধা হবে। এই যে এই স্লাইড থেকে আমরা এক্সাম্পল শুরু, আমার আমার মনে হয় যে আমরা এক্সাম্পলটা দেখি, দ্যাট ইজ মাচ মোর মানে ইম্পর্টেন্ট। খেয়াল করেন এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 কি বলা হচ্ছে? স্টেট দ্য ট্যাক্স বেস অফ ইচ অফ দ্য ফলোইং অ্যাসেট অ্যান্ড টেম্পোরারি ডিফারেন্স অ্যারাইজিং। তাহলে এখানে কি বলছে? ট্যাক্স বেস বের করতে বলছে। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম, যখনই ট্যাক্স বেস বলছে তাহলে ডেফিনেটলি এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে ট্যাক্স বেস, এই ওয়ার্ডটা আপনি একটু মাথায় রাখি, ট্যাক্স বেস। হ্যাঁ, হোয়াট ইজ ট্যাক্স বেস? ট্যাক্স বেস একটা জিনিস, তাহলে ডেফিনেটলি ট্যাক্স বেস যদি থাকে তাহলে আরেকটা বেস থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকাউন্টিং বেস। খেয়াল করেন, অ্যাকাউন্টিং বেস। তো ট্যাক্স বেস যদি থাকে একটা অ্যাকাউন্টিং বেস থাকবে। তাহলে এখানে আপনাকে বের করতে বলছে স্টেট দ্য ট্যাক্স বেস অফ দ্য ইচ অফ দ্য ফলোইং অ্যাসেট আর টেম্পোরারি ডিফারেন্স অ্যারেজ। এবং এই ট্যাক্স বেস, সরি, এই ট্যাক্স বেস এবং অ্যাকাউন্টিং বেজের ভিতরে যে ডিফারেন্সটা হবে, টাইমিং ডিফারেন্স, মানে কিছু কিছু ডিফারেন্স পার্মানেন্ট ডিফারেন্স। খেয়াল করেন, যেমন আপনি একটা পেনাল্টি দিলেন। হ্যাঁ, একটা পেনাল্টি দিলেন, এই পেনাল্টিটা বলেন তো যে পেনাল্টিটা কি টেম্পোরারি ডিফারেন্স হবে না পার্মানেন্ট ডিফারেন্স হবে? আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বলেন তো। এটা এটা টেম্পোরারিজ। পেনাল্টিটা, টেম্পোরারিজ। না, পেনাল্টিটা হচ্ছে আপনার, আমি বলি আপনাকে, ফিক্সড ভাই, পেনাল্টি যেটা, হ্যাঁ, এটা পেনাল্টি যে ফিক্সড। জিনিসটা, পেনাল্টি, হ্যাঁ, পেনাল্টি যেটা হবে এটা আসলে পার্মানেন্ট ডিফারেন্স, পার্মানেন্ট, পার্মানেন্ট ডিফারেন্স। কেন জানেন? কেন স্যার? আচ্ছা, ইনকাম ট্যাক্স অথরিটি আজকে যেটা মানছে না, আগামীকালকে মানবে। বা আজকে আপনাকে বললো, লেটসে ধরেন আপনি একটা অ্যাসেট কিনলেন, লেটসে অ্যাসেটটার ভ্যালু 100 টাকা, 100 টাকা অ্যাসেট, এটা হচ্ছে আপনার কস্ট। এখন ইনকাম ট্যাক্স অথরিটি বলছে যে এইটা আপনাকে ডেপ্রিসিয়েশন অ্যালাউ করবে 5 ইয়ার্সে, 5 ইয়ার্স। আর আপনি এটাকে অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী করছেন, অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী করছেন 10 বছর, এটার স্ক্র্যাপ ভ্যালু 0। তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি পার ইয়ার ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছে বিডিটি, আপনার বিডিটি 20 টাকা, আর আপনি বুকসে দেখাচ্ছেন 10 টাকা। এটা কি বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, এই যে ইনকাম ট্যাক্স অথরিটি আপনাকে 20 টাকা অ্যালাউ করছে আর আপনি 10 টাকা করছেন, এই ডিফারেন্সটাকে বলা হয় টেম্পোরারি ডিফারেন্স। মানে ভবিষ্যতে কোনো একটা সময় 10 বছর যখন হয়ে যাবে তখন আপনাকে, যে আপনি যে আপনার অ্যাকাউন্টসে যে 100 টাকা চার্জ করছেন, ইনকাম ট্যাক্স অথরিটিও 100 টাকা অ্যালাউ করছে। সো এই যে ডিফারেন্সটা একটা সময় যে মিলে যাবে সময়ের সাথে সাথে, এটাকে বলা হয় হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। কিন্তু পার্মানেন্ট ডিফারেন্স যেমন পেনাল্টি, ইনকাম ট্যাক্স অথরিটি যদি পেনাল্টি দেখান আপনার বুকস অফ অ্যাকাউন্টস, জীবনে এটা মানবে না। সো এই কারণে এইটাকে আসলে পার্মানেন্ট ডিফারেন্স বলা হয়। তো পার্মানেন্ট ডিফারেন্স নিয়ে ইনকাম ট্যাক্সে কিছু করার নেই, যে কারণে আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করার সময় আমরা পার্মানেন্ট ডিফারেন্স গুলো রাখি না ইনকাম ট্যাক্সে। আমরা জানি যে বিভিন্ন হেড, যে হেড গুলো ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করে না, এই ধরনের জিনিসগুলো আমরা রাখি না। সো আপাতত এটুকুই আমরা বুঝি যে যে জিনিসটা ইনকাম ট্যাক্স অথরিটির সাথে আমাদের যে গ্যাপটা, এটা এখন যেমন টেম্পোরারি যে মিলবে, এটাকে আমরা টেম্পোরারি ডিফারেন্স বলবো, যে একটা সময় যে মিলে যাবে। কিন্তু কিছু কিছু জিনিস আমরা কখনোই মিলবে না, যখন কখনোই মিলবে না এরকম আইটেমগুলোকে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স। ঠিক আছে? তো পার্মানেন্ট ডিফারেন্স এবং টেম্পোরারি ডিফারেন্স জিনিসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আপনি আসেন, আপনাকে ট্যাক্স বেস, ট্যাক্স বেসটা কি, ট্যাক্স বেসটা কি আর অ্যাকাউন্টিং বেসটা কি খেয়াল করেন। এখন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে ইনকাম ট্যাক্স অথরিটি 100 টাকার একটা কস্ট, একটা অ্যাসেট, হ্যাঁ, টাকা 100, এটা একটা অ্যাসেটের ভ্যালু, অ্যাসেটের ভ্যালু, অ্যাসেট ভ্যালু। তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি যখন কিনছেন তখন হচ্ছে এটার অ্যাকাউন্টিং বেজ, এর অ্যাকাউন্টিং বেজ হচ্ছে 100 কেনার সময় ইনকাম ট্যাক্স অথরিটি, এবং ট্যাক্স বেজ, ইনকাম ট্যাক্স অথরিটি এটাকে ট্যাক্স বেজও হচ্ছে 100। খেয়াল করেন, আগের এক্সাম্পল অনুযায়ী প্রথম বছরে ইনকাম ট্যাক্স অথরিটি 20 টাকা ডেপ্রিসিয়েশন অ্যালাউ করে, তাহলে আপনার থাকবে কত? 80 টাকা। আর ইনকাম ট্যাক্স অথরিটি যে 80 টাকা অ্যালাউ করছে, কিন্তু আমার বুকস অফ অ্যাকাউন্টসে আমার অ্যাকাউন্টিং পলিসি, আমার অ্যাকাউন্টিং পলিসি ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছে 10 টাকা, তাহলে আমার হচ্ছে 90 টাকা।
তাহলে এই যে 90 টাকা, এইটাকে বলা হয় অ্যাকাউন্টিং বেস, খেয়াল করেন, ফার্স্ট ইয়ার পরে। আর এটাকে বলা হয় ট্যাক্স বেস। এটা বোঝা গেল কিনা? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। স্যার ওকে। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা, ধরেন একটা অ্যাসেট কিনলেন 100 টাকা, ঠিক আছে? 100 টাকাতে এটা তো ধরেন নর্মালি সবকিছু হালাল ভাবে আনছেন, নর্মালি হচ্ছে এলসি করছেন, সব ঠিকঠাক, অতএব ইনকাম ট্যাক্স অথরিটি আপনাকে এটা মেনে নিচ্ছে। তো মেনে যখন নিচ্ছে তখন আপনার অ্যাকাউন্টিং বেস, মানে আপনি বুকস অফ অ্যাকাউন্টসে এটার ভ্যালু 100 টাকা দেখেছেন, ইনকাম ট্যাক্স অথরিটি পুরোটাই অ্যালাউ করছে। হুম। সেই কারণে এই ট্যাক্স বেসও যায়, অ্যাকাউন্টিং বেসও দেয়, এই যে 100 100 100। কিন্তু 1 বছর পরে ফার্স্ট ইয়ার শেষে ইনকাম ট্যাক্স অথরিটি বলছে, থার্ড শিডিউল যে ছিল, যে আগের, এখনকার শিডিউলটা তো এখন মানে নতুন ইনকাম ট্যাক্সের যে শিডিউল, এটাকে বলা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনের যে শিডিউল। এই যে আপনার ইনকাম ট্যাক্স অথরিটি যে ট্যাক্সের অ্যালাউ করলো, কি অ্যালাউ করলো, বললো আপনার অ্যাসেটটা 5 বছরে ডেপ্রিসিয়েশন করে ফেলবেন। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের শিডিউল অনুযায়ী। তো আপনি ইনকাম ট্যাক্সের শিডিউল অনুযায়ী 5 বছরে ডেপ্রিসিয়েশন করবেন, তার মানে প্রতি বছর 20 টাকা। তাহলে প্রথম বছর শেষে এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার 20 টাকা, আর লেস করবেন 20 টাকা দিলে যে 80 টাকা থাকবে, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের বই অনুযায়ী এটাকে 80 টাকা রয়ে গেছে, এটাকে বলা হয় ট্যাক্স বেস। আর আপনার 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 বইতে আপনি 100 টাকা থেকে 10 টাকা, মানে আপনি 10 বছরের লাইফ টাইম ধরছেন, তার মানে আপনি 10 টাকা বিয়োগ দেওয়ার পরে আপনার এখানে বুক ভ্যালু আছে 90 টাকা। তাহলে বুক ভ্যালুটা হচ্ছে বেসিকলি অ্যাকাউন্টিং ভ্যালু বা অ্যাকাউন্টিং বেস, আর ট্যাক্স বেসড হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি যেটা অ্যালাউ করে। ঠিক আছে? তো স্যার ওকে, তাহলে এবার আপনি আসেন, খেয়াল করেন, আমি খুব সহজভাবে আপনাদের বুঝাই দিচ্ছি যাতে করে ইনকাম ট্যাক্সের একটা জটিল জিনিস কম্পারেটিভলি অনেকে এটাকে খুব ভয় পায়, কিন্তু আপনাদের এটা অনেক সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি। তো খেয়াল করেন, এবার আপনি আসেন 1 নম্বর এক্সাম্পলটা পড়েন। 1 নম্বর এক্সাম্পলটা কি? 1 নম্বর এক্সাম্পলটা হচ্ছে এ মেশিন কস্ট 1000 টাকা, এ মেশিন কস্ট 10,000, সরি, হ্যাজ এ ক্যারিং ভ্যালু অফ 80 টাকা, 800 টাকা, 8,000 টাকা, সরি। তাহলে এইটা কি? 1,000 টাকা, 10,000 টাকা কিনছিলেন, আর ক্যারিং ভ্যালু মানে কি বলেন তো? মানে সেট আপ সবকিছু ইয়া করা সহ না, এক। হ্যাঁ, আমরা এটা ক্যারিং ভ্যালু মানে হচ্ছে আমরা যে বুক ভ্যালু হিসাব করি না, বুক ভ্যালু কিরকম হিসাব করি? বুক ভ্যালু মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ডেটে টোটাল কস্ট, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তার মানে হচ্ছে এটা কেনা ছিল 10,000 টাকা, ডেপ্রিসিয়েশন চার্জ করছেন অলরেডি 2,000 টাকা, হ্যাঁ। তার মানে এখন বুক ভ্যালু আছে 8,000 টাকা। এই 8,000 টাকাকে বুক ভ্যালু বলে, ক্যারিং অ্যামাউন্ট বলে, এটা অ্যাকাউন্টিং টার্ম, হ্যাঁ, ক্যারিং অ্যামাউন্ট বলে, হ্যাঁ, ক্যারিং অ্যামাউন্ট, বুক ভ্যালু, হুম, এটাকে রিটেন একই, ডাউন ভ্যালু বলে। হ্যাঁ, রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন, রাইট, রিটেন ডাউন ভ্যালু। তো এই সবগুলো একই জিনিস, ঠিক আছে? বুক ভ্যালু, ক্যারিং অ্যামাউন্ট, বুক, রিটেন ডাউন ভ্যালু ইজ বেসিক্যালি সেম থিং, ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের সেম জিনিসটা আমরা বুঝলাম। তাহলে এখানে আমরা 10,000 টাকার একটা মেশিন কেনা ছিল, যেটার অ্যাকাউন্টিং বইতে রিটেন ডাউন ভ্যালু মানে হচ্ছে অ্যাকাউন্ট বইতে আছে হচ্ছে আপনার আপনার বইতে আছে, এটা একটু মুছে দেন, ওকে। অ্যাকাউন্টিং ভ্যালু আছে হচ্ছে আপনার 8,000 টাকা। এরপর কি বলছে খেয়াল করেন, এরপর বলছে ফর ট্যাক্স পারপাস ডেপ্রিসিয়েশন 3,000 টাকা। তাহলে ট্যাক্স, তাহলে এবার বলেন অ্যাকাউন্টিং এই ট্যাক্স বেসটা কত বলেন তো? এটা দেখে এটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, ট্যাক্স বেস কত হবে তাহলে? 7,000 টাকা স্যার। হ্যাঁ, তাহলে 10,000 টাকা থেকে আপনার ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করছে হচ্ছে 3,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে 7,000 টাকা ইজ ইওর আপনার হচ্ছে ট্যাক্স বেস। তাহলে অ্যাকাউন্টিং বেস 8,000 টাকা, আর ট্যাক্স বেস হচ্ছে 7,000 টাকা। তাহলে এখন এখন বলেন যে এর ভিতরে কোনো টেম্পোরারি ডিফারেন্স আছে কি নাই? ইজ দেয়ার এনি টেম্পোরারি ডিফারেন্স? আছে। জি জি স্যার, আছে স্যার। 1,000। অ্যাকাউন্টিং টেম্পোরারি ডিফারেন্স আছে কত? 1,000 টাকা। তাহলে এটা দেখা আমরা বুঝতে পারলাম। হুম। দেখেন আমরা পরের স্লাইডে দেখি, এটা ক্লিয়ারলি বুঝতে পারবো, খেয়াল করেন। এই যে, তার মানে দ্য ট্যাক্স বেস অফ দ্য ট্রিটমেন্ট ইজ বেসিক্যালি 7,000 টাকা, অ্যান্ড মানে তাহলে ট্যাক্স বেস হচ্ছে 7,000 টাকা, টেম্পোরারি ডিফারেন্স 1,000 টাকা, মানে আমরা কি বের করতে বলছে? ট্যাক্স বেসটা, ঠিক আছে? তাহলে ট্যাক্স বেসটা আমরা বের করতে পারলাম। পরেরটা বলেন তো, এই যে বি নাম্বারটা, ইন্টারেস্ট রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1,000 টাকা, রিলেটেড রিলেটেড ইন্টারেস্ট রেভিনিউ উইল বি ট্যাক্সড অন ক্যাশ বেসিস। এটা মানে কি? এটা প্রথম হচ্ছে মানে কি, দেন আপনারা কি বুঝলেন এটা বলেন তো? হোয়াট ডাজ ইট মিন?
তার মানে কি? ক্যারিং অ্যামাউন্ট বুঝলাম। আর এটা ট্যাক্স ক্যাশ বেসিস এর মানে কি? স্যার আপনি একটু বলে দেন স্যার। আচ্ছা, এটার মানে হচ্ছে, এটার মানে এরকম, খেয়াল করেন, আমরা যখন ডেফার্ড ট্যাক্স পড়বো তখন আমাদের মাথায় একটা মনে মনে একটা অ্যাকাউন্টিং করতে হবে। কি অ্যাকাউন্টিংটা? একটা হচ্ছে আপনার বুকস অফ অ্যাকাউন্টস, আপনার বুকস অফ অ্যাকাউন্টস, আপনার বই। আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি অনুযায়ী, হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটির একটা বই। মানে এটা হচ্ছে কি, আমি যখন একটা ইন্টারেস্ট কারো কাছে পাবো তখন আমার অ্যাকাউন্টিং এন্টিটি হয়। বলেন তো, ইন্টারেস্ট পাবো, হ্যাঁ, ব্যাংক থেকে ইন্টারেস্ট পাবো, পাইনি এখন, হাতে ঢুকে নেই, পাবো, এরকম অ্যাকাউন্টিং এন্টিটি কি হবে? রিসিভেবল। না, কি পুরোটা ইন্টারেস্ট বলেন। রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইন্টারেস্ট, রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, ইন্টারেস্ট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট 1000 টাকা, আর ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ক্রেডিট। ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 1000 টাকা। এই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এন্ট্রি, খেয়াল করেন। এখন তাহলে ক্যারিং বই, ক্যারিং, ক্যারিং মানে আপনার বই, এটা অ্যাকাউন্টিং বই, এসে অ্যাকাউন্টিং প্রফিট, অ্যাকাউন্টিং হিসাবে যে রেকর্ড। আর ট্যাক্স অথরিটির হিসাব বলতেছে ইন্টারেস্ট, দ্য রিলেটেড ইন্টারেস্ট রেভিনিউ উইল বি ট্যাক্স অন ক্যাশ বেসিস। তার মানে এটা ক্যাশ বেসিসে করে। তো ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস মানে কি বলেন তো? ক্যাশ বেসিস এর অ্যাকাউন্টিং তো আমরা জানি, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, এই যে এটাকে বলা হয় অ্যাক্রুয়াল বেসিস। আর ক্যাশ বেসিস মানে কি? বাস্তবে যা স্যার পেয়েছি তাই। স্যার এখানে হচ্ছে ক্যাশে আর কি যেদিন টাকা পেয়েছে ওইটার সাথে সাথে আর কি এন্ট্রি করে দিয়েছে ক্যাশে। আর তার মানে, অ্যাক্রুয়াল বেসিসে তো এটা হচ্ছে আগে পে বলে রাখে, পরে যখন টাকা পায় তখন এটাকে দেখে। ওকে, তার মানে ইউর রাইট, একদম। তার মানে বুকস অফ অ্যাকাউন্টসটা প্রপারলি অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং করছে, এই জন্য আমরা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট করছি। কিন্তু আপনার ইনকাম ট্যাক্স অথরিটি, আসলে বাংলাদেশ ইনকাম ট্যাক্স অথরিটি মোস্ট অফ দ্য কেসে ক্যাশ বেসিস করে, শুধুমাত্র কিছু জিনিস অ্যাক্রুয়াল অ্যালাউ করে। আপনারা নিশ্চয়ই জানেন, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, মানে মেইন যে আপনার সেলসের রিসিভেবল, এটাকে অ্যালাউ করে। অ্যাকাউন্টিং পেয়াবল অ্যালাউ করে, কিছু কিছু করে, কিছু কিছু করে না। তো আমরা এখানে কি করে না করে, এটা বাংলাদেশের ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী পড়ছি না, আমরা পড়ছি টোটাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আসলে ইনকাম ট্যাক্স অথরিটি মাঝে মাঝে ক্যাশ বেসিস করে, আমাদের দেশে মোস্টলি ক্যাশ বেসিস। তো ক্যাশ বেসিস মানে এই অ্যাকাউন্টিং এন্টিটি এখানে নাই। তার মানে এখানে ট্যাক্স বেস কত বলেন? ট্যাক্স বেস অফ দ্য অ্যাসেট, ট্যাক্স বেস আছে না নাই? এটা ট্যাক্স বেস কত? নাই স্যার, ট্যাক্স বেস নাই। জিরো, ট্যাক্স বেস জিরো। আর অ্যাকাউন্টিং বেস কত? এই যে দেখেন, 1000 টাকা। তাহলে প্রথম হচ্ছে 2 নম্বরের যে অ্যান্সার ছিল, আমরা বলতেছিলাম যে স্টেট দ্য ট্যাক্স বেস অ্যান্ড দ্য টেম্পোরারি ডিফারেন্স। তাহলে আপনারা এখন 2 নম্বরের, বি নম্বরের অ্যান্সার দেন, এটা ট্যাক্স বেস আছে কি নাই প্রথম। আর দ্বিতীয় কথা, ইয়ে আছে আপনার, এই যে টেম্পোরারি ডিফারেন্স আছে কি নাই। এটা ট্যাক্স বেস নেই স্যার। হ্যাঁ। আচ্ছা, ট্যাক্স বেস নেই, হ্যাঁ, তাহলে আমরা রাইট, ট্যাক্স বেস নেই। দেন দেন যেহেতু আবার ট্যাক্স বেস নেই স্যার, হুম, এখানে ওইখানে ডিফারেন্স থাকবে আবার না স্যার, হবে না, বিকজ অফ একটা অ্যাকাউন্ট বেসিস আর একটা ক্যাশ বেসিস। না, আপনার হচ্ছে এখানে টেম্পোরারি ডিফারেন্স আছে তো স্যার, এক আছে, হ্যাঁ। হাজার এই টাকা দুইটার ভিতরে যখনই আমি অ্যাকাউন্টিং বুকস অফ অ্যাকাউন্টস এবং ট্যাক্সের ইনকাম, ইনকাম ট্যাক্স অথরিটির, এই দুইটার ভিতরে যখন ডিফারেন্স পাবো তখনই বলবো টেম্পোরারি ডিফারেন্স। তো প্রথম হচ্ছে, ফার্স্ট অফ অল, আপনাদের প্রথম পার্টটা ইজ রাইট, প্রথম অ্যান্সার ঠিক, যে ট্যাক্স বেস নাই, তাহলে ট্যাক্স বেস জিরো, এটা আমি পেলাম। কারণ অ্যাকাউন্টিং এন্ট্রিটা ইনকাম ট্যাক্স অথরিটি দিচ্ছে না, কারণ সেটা যখন টাকাটা আপনার ঢুকবে তখন দিবে। কিন্তু অ্যাকাউন্টিং এন্ট্রিতে তো একটা অ্যাসেট রয়ে গেছে, আমরা এটা অ্যাসেটটা আমরা শুধু, খেয়াল করবেন, আমরা যেভাবে ইনকাম ট্যাক্স IS 12 পড়ছি, বাংলাদেশের সব কোম্পানি অলমোস্ট, বা আমরা যেভাবে করি, তা আমরা যেভাবে করব, আমরা যেভাবে শিখবো, সেটা হচ্ছে আমরা ডেফার ট্যাক্স অ্যাসেট অথবা ডেফার ট্যাক্স লাইবিলিটি হিসাবে শিখবো। তো ডেফার ট্যাক্স অ্যাসেট এবং লাইবিলিটি দিয়ে শিখলে এটা ইজি, আমরা অন্যটা আপাতত জিজ্ঞেস করেন না, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড। আমি সহজভাবে বোঝার জন্য, ইনকাম ট্যাক্স অ্যাসেট লাইবিলিটি করলে আমাদের সহজ হয়। তো ইনকাম ট্যাক্স অ্যাসেট লাইবিলিটি যখন করব, তখন আমার আসলে অ্যাকাউন্টিং বেজ এবং ট্যাক্স বেজের কম্পারিজন অলওয়েজ করতে হবে। তা আমরা এখানে দেখতে পেলাম যে ট্যাক্স বেস জিরো, কিন্তু অ্যাকাউন্টিং বেস 1000 টাকা আছে। যেহেতু অ্যাকাউন্টিং বেস আছে, তাহলে ডেফিনেটলি দেয়ার শুড বি এ আপনার টেম্পোরারি ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্সটা কত বলেন? 1000 টাকা স্যার, এক সেটা। হাজার টাকা, 1000 টাকা, রাইট, ইজি।
ইজি, এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম। হ্যাঁ, এটা আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো এবং মোটামুটি এইগুলোই পাবেন। মানে আপনার রিয়েল লাইফে যখন ট্যাক্স, ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন করবেন, এই ডেফার্ড ট্যাক্স, তখন কিন্তু এগুলো ছাড়া কিছু নাই। কারণ অত কমপ্লিকেটেডলি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় আমরা খুব সুন্দর করে ইনকাম ট্যাক্স অথরিটির সাথে এই ডিফারেন্স গুলো তৈরি হয়। তাহলে আমরা যদি দেখি, এবার আসেন এটার অ্যান্সারটা কি, এই দেখেন, দ্য ট্যাক্স বেস অফ দ্য ইন্টারেস্ট রিসিভেবল ইজ নীল, জিরো, টেম্পোরারি ডিফারেন্স 1000। এটা বোঝা গেছে? বির অ্যান্সারটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এবার আসেন সি, ট্রেড রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 10,000। ট্রেড রিসিভেবল মানে বুঝছেন তো? ট্রেড এই রিসিভেবল মানে কি? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, রাইট। এই যে এখানে বলছে ট্রেড রিসিভেবল মানে হচ্ছে এ আর অ্যাকাউন্টিং রিসিভেবল, ঠিক আছে? এটাকে অ্যাকাউন্টিং রিসিভেবল বলছি। অ্যাকাউন্টিং রিসিভেবল হচ্ছে কত? আপনার 10,000। ক্যারিং অ্যামাউন্ট 10,000। আর কি বলছে যে রিলেটেড রেভিনিউ হ্যাজ বিন অলরেডি ইনক্লুডেড ইন দা আপনার প্রফিট এন্ড লস। তার মানে কি বলেন তো? এটার মানে কি? একটু আগে যে আমরা একটা এখানে দাগ টানছিলাম না, বলছিলাম যে এক পাশে দেখবো হচ্ছে অ্যাকাউন্টিং রেকর্ড বা বুকস অফ অ্যাকাউন্টস, এটা আমরা আমাদের বুকস অফ অ্যাকাউন্টস, আমাদের বুকস অফ অ্যাকাউন্টস, আর একটা ইনকাম ট্যাক্স অথরিটির একটা হিসাব করছিলাম, ইনকাম ট্যাক্স অথরিটির। হ্যাঁ, ইনকাম ট্যাক্স অথরিটিতে, ইনকাম ট্যাক্স অথরিটি এখানে কি বলছে? তাহলে আমরা এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি দিছে, যে এটার জন্য অ্যাকাউন্টিং এন্ট্রিটা বলেন, এ আর ডেবিট 10,000, সেলফ ক্রেডিট স্যার। সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট 10,000। ওকে, আচ্ছা এখন বলেন দ্য রেভিনিউ হ্যাজ বিন অলরেডি ইনক্লুড ইন দ্য ট্যাক্সেবল প্রফিট। এর মানে কি? এটার মানে কি? এটা বুঝছেন কিনা? জি স্যার, মানে এটা মানে হলো যেহেতু সেলস এর মধ্যে টাকাটা আছে, হ্যাঁ, অথবা ওখানে যদি কোনো প্রফিট নিহিত থাকে সেটা তো অলরেডি আছে এখানে। তাহলে এই অ্যাকাউন্টিং এন্ট্রিটাও তারা দিছে, অ্যালাউ করছে। বললাম না ইনকাম ট্যাক্স অথরিটি এই হ্যাঁ। সেলস এর ক্ষেত্রে এটা করে, তার মানে এখানেও আপনার হচ্ছে 10K। হুম। তাহলে দেখেন, তাহলে এবার আসেন, প্রথম কোশ্চেনটা হচ্ছে ইজ দেয়ার এনি ট্যাক্স বেস? এই যে ট্যাক্স বেস আছে, নাই স্যার। আছে আছে, এই যে আছে স্যার, 10,000 টাকা ট্যাক্স বেস আছে। 10,000 আছে। ট্যাক্স কিন্তু বেস আছে, পরের কোশ্চেন, অ্যাকাউন্টিং বেস আছে। অ্যাকাউন্টিং বেসে ট্যাক্স বেস আছে, কিন্তু তাহলে কি নাই? টেম্পোরারি ডিফারেন্স ডিফারেন্সটা নেই। হ্যাঁ। টেম্পোরারি টেম্পোরারি ডিফারেন্স, এক্স্যাক্টলি। দেখেন এইটুকুই বুঝলে কিন্তু আপনার টোটাল শেষ, আপনি পুরাটাই বুঝে ফেলবেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, থার্ড উদাহরণ এসে আপনার ক্লিয়ারলি বুঝলেন যে অ্যাকাউন্টিং বেস আছে, ট্যাক্স বেস আছে। সো অ্যাকাউন্টিং বেস ট্যাক্স বেস যদি একই হয়, তাহলে আসলে আলটিমেটলি কোনো ইয়ে থাকবে না। এটাকে আমরা কি বলবো? কোনো রকম কোনো আপনার এই ইয়ে থাকবে না, যেটাকে বলা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স থাকবে না। দেখেন এই অ্যান্সার নাম্বার 3, দ্য ট্যাক্স বেস অফ দ্য রিসিভেবল 10,000, নো টেম্পোরারি ডিফারেন্স। দেখেন এটা বোঝা গেল কিনা? গট ইট স্যার, গট ইট। ওকে, তাহলে এবার আসেন লাস্টটা দেখি। এটা দেখলে আমরা সরাসরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বুঝবো। ঈদের আগে আমরা আসলে লম্বা ক্লাস করব না। আজকের ইয়েটা এই যেভাবে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো ইজিলি বুঝতে পারবো, সেটাই আমি কিন্তু সহজে বুঝাই দিচ্ছি। এবং এইটুকুই যদি মাথায় আপনারা সুন্দর করে রাখেন, ওই ডেফিনেশন গুলো যেটা এখানে বুঝাচ্ছিলাম, ওইটা আমি কিন্তু বুঝাই দিলাম এখানে। যেমন এই যে কারেন্ট ট্যাক্স, ডিফার্ড ট্যাক্স, এগুলো বুঝাইছি। বুঝানোর পর আমি বলছিলাম যে এই যে টেম্পোরারি ডিফারেন্স, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো কিন্তু আমি ট্যাক্স বেস, অ্যাকাউন্টিং বেস, এগুলো কিন্তু আমি আর কিছু না যে সংজ্ঞা না পড়ে সরাসরি এখান থেকে বুঝালাম। ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইনকাম ট্যাক্স অথরিটি আপনার কোনো অ্যাসেট অথবা লাইবিলিটির যে বেস ধরে, এটাকে বলা হয় এটাকে বলে ট্যাক্স বেস। আর অ্যাকাউন্টিং বেসকে বলা হয় যেটা আপনার বুকস অফ অ্যাকাউন্টস। সো এইটাই কিন্তু আলটিমেটলি সংজ্ঞা না পড়ে আমরা সরাসরি শিখেছি উদাহরণ দিয়ে। এবার দেখেন লাস্ট আইটেম, আজকের লাস্ট আইটেম, মানে এই স্লাইডের লাস্ট আইটেম, সেটা হচ্ছে কি? এ লোন, কি বলছে? এ লোন রিসিভেবল, লোন রিসিভেবল, এ লোন রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1 million। দ্য রিপেমেন্ট অফ দ্য লোন উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। তাহলে এখানে কি বললো খেয়াল করেন, লোন রিসিভেবল মানে কি বলেন তো? এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি? 1 বিলিয়ন মানে 10 লাখ, হ্যাঁ, 1 মিলিয়ন মানে, হ্যাঁ বলেন তো কি? স্যার এখানে লোন রিসিভেবল ডেবিট হবে স্যার। হ্যাঁ, তার মানে আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রি যে হবে হচ্ছে লোন হ্যাঁ। রিসিভেবল না, হ্যাঁ। মানে কাউকে লোন দিছেন, সোজা কথা, হ্যাঁ। 10 লাখ বা 10 লাখ, হ্যাঁ, বা 1 মিলিয়ন। আর ক্রেডিট হবে হচ্ছে আপনার হচ্ছে এটা কি দিছেন, তাকে লোন দিছে, তাই না? লোন। লোন দিতে, হ্যাঁ, আপনার এটাকে হচ্ছে আপনি ব্যাংক থেকে টাকা চলে গেছে, ঠিক আছে, আপনি ব্যাংক থেকে তাকে টাকা দিয়ে দিছেন 10 লাখ টাকা। আচ্ছা, আর পরে বলছে দ্য রিপেমেন্ট অফ দ্য লোন উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। তার মানে আসলে
ইনকাম ট্যাক্স অথরিটি বলছে যে লোন অ্যামাউন্টটা দিছে আমি জানি, কারণ সে তো জানার পরেই বলতেছে যে লোনের জন্য কোনো অ্যাকাউন্টিং মানে ইয়ে হবে না, এই ট্যাক্সের কোনো ইম্প্যাক্ট নাই। তার মানে ট্যাক্সের ইম্প্যাক্ট নাই, ট্যাক্সে কিন্তু আসলে লোনের উপরে অ্যামাউন্ট হয় না। কোন জায়গায় হয়? যদি ইন্টারেস্ট রিসিভেবল অথবা পেয়াবল হয়। ইন্টারেস্ট রিসিভেবল ইজ বেসিক্যালি ইওর অ্যাডমিজেবল এক্সপেন্স। এটা অ্যাডমিজেবল মানে আপনি এটা এক্সপেন্স হিসেবে দেখাইতে পারবেন, অ্যাডমিজেবল এক্সপেন্স যদি ইন্টারেস্ট এক্সপেন্স হয়। আর ইন্টারেস্ট ইনকাম যদি হয় তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম। তো বলতেছে যে লোন অ্যামাউন্টের উপরে কোনো ট্যাক্স কনসিকুয়েন্স নেই। তাহলে ট্যাক্স কনসিকুয়েন্স আছে কোথায়? আছে হচ্ছে বেসিক্যালি প্রফিটের উপর ইন্টারেস্ট। এই যে একটু আগে দেখছিলাম ইন্টারেস্ট রিসিভেবল, এটার উপরে কনসিকুয়েন্স আছে। তার মানে এইটা সে জানে, এটা সে এন্টিটা, এটাও সে অ্যাকনলেজ করছে। কারণ আমরা তো ব্যাংকে লোন দিলে বা নিলে অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে দেই, এটা ইনকাম ট্যাক্স অথরিটি কিন্তু মানে। তাহলে আমরা এটাও ব্যাংক অ্যাকাউন্ট, এটাও সে জানে, সে এটা জানে। তার মানে প্রথম কোশ্চেন হচ্ছে তাহলে এটার কি ট্যাক্স বেস আছে? ইয়েস, দেয়ার ইজ এ ট্যাক্স বেস। হ্যাঁ, আছে, কারণ এটা এটা সে দুটাই সে জানে, মানে এটা সে অ্যাকনলেজ করছে, ট্যাক্স বেস আছে। কিন্তু যেহেতু লোন অ্যামাউন্ট যেটা ব্যাংক থেকে চলে গেছে, ইনকাম ট্যাক্স অথরিটি এটা অ্যাকসেপ্ট করছে। তো এখানে লোন রিসিভেবল নন রিসিভেবল এই দুইটা সমান। তার মানে এটাকে ট্যাক্স বেস আছে, কিন্তু কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। এটা কি অ্যাগ্রি করলেন নাকি ডিসএগ্রি করলেন? দেখেন তো বুঝছেন কিনা ঘটনাটা। জি, আগে বুঝছি স্যার। ওকে, তাহলে দেখেন আপনি, এটারও আমরা দেখবো অ্যান্সারটা। এটা কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝলাম। হ্যাঁ, আসলে এগুলো কিছুই থাকবে না, আপনার রিয়েল লাইফে পাবেন শুধু অ্যাসেটের উপরে। অ্যাসেট, অ্যাসেট কেনা বেচা আমি দেখাচ্ছি। এই যে প্রথম যে উদাহরণটা আছে, আপনার হচ্ছে প্রথম যে উদাহরণটা আছে না এখানে, এই যে অ্যাকাউন্টিং বেস, এইটাই হচ্ছে মূলত আপনার, এটা নিয়েই আপনার হচ্ছে মূলত আপনি যত কোম্পানি পাবেন, লিস্টেড কোম্পানি যেগুলো আপনাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনার এটা তো পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে মূলত বেশি। প্রাইভেটে আগে খুব একটা করা হতো না, এখন করা হয়। এফআরসি আসার পরে আমরা জানি যে আহ, যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আরো বেশি অ্যাকর্ডিং টু আইএস আইএফআরএস করা হচ্ছে কিনা এটা নিয়ে বেশি যখন দেখা শুরু হলো, তখন দেখবেন সমস্ত প্রাইভেট এবং পাবলিক সব কোম্পানির কিন্তু এই ডেফার্ড ট্যাক্স নিয়ে দেখা হচ্ছে। এর আগে কিন্তু শুধু লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখতাম যে লিস্টেড কোম্পানি অথবা লিস্টিং এ যাচ্ছে এরকম কোম্পানির ক্ষেত্রে আমরা হচ্ছে এই এই ডেফার্ড ট্যাক্স নিয়ে বেশি আমরা করতে হতো। যাই হোক, আমরা তাহলে দেখেন এটা আমরা কি অ্যান্সার হলো যে ট্যাক্স ট্যাক্স বেস অফ দ্য লোন ইজ 1 মিলিয়ন, নো টেম্পারারি ডিফারেন্স। এখন এই চারটা যে অ্যান্সার দিলাম, চারটা যে কোশ্চেন, এটা খুব ক্লিয়ারলি বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা এইগুলো না দেখে আমরা সরাসরি, আমি যেহেতু বলছি যে আপনাদের খুব ইজি করে বুঝিয়ে দিব, অতএব আমরা এই স্লাইড আমি দিয়ে দিব, কিন্তু এটা আমাদের স্লাইড সব পড়তে হবে না, আমি যেটুকু যেটুকু পড়ালাম ওইটা দেখলেই মোটামুটি ক্লিয়ার হবেন। দেখেন এইটা গ্লোবাল হেভি কেমিক্যাল, একটা লিস্টেড কোম্পানি। আমরা যখন এই প্রেজেন্টেশন স্লাইডটা বানাইছিলাম তখন এইটা নিয়েই হচ্ছে আপনার প্রেজেন্টেশন বানাইছিলাম, এটা দিয়ে দেখাই আপনি অন্যগুলো সেম পাবেন। খেয়াল করেন এখানে এদের ব্যালেন্স শিটে কি কি আছে। প্রথম আছে দেখেন এই যে ডেফার ট্যাক্স, ডেফার ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি। এটা যেহেতু ব্র্যাকেটে থাকলে হবে হচ্ছে অ্যাসেট, তাহলে এটা কি অ্যাসেট না লাইবিলিটি বলেন তো? স্যার অ্যাসেট এটা। না, এটা লাইবিলিটি, লাইবিলিটি পাশে যে না, কারেন্ট লাইবিলিটির ভিতরে অ্যাসেট হলে উপরে থাকতো অথবা এটা ব্র্যাকেট থাকতো, দুইটা হইতো। অ্যাসেট হলে হয়তো মূলত এই যে এখানে যেমন নন কারেন্ট লাইবিলিটির ভিতরে দেখছেন না, এই যে কত কত অ্যামাউন্ট ধরেন 32 17, 41,17,000, 41,17,000 ডেফার ট্যাক্স লাইবিলিটি। এটা যদি অ্যাসেট হতো তাহলে এখানে চলে আসতো, নন কারেন্টে এখানে থাকতো, এখানে তখন ডেফার ট্যাক্স অ্যাসেট থাকতো উপরে, কারণ এটা তো লাইবিলিটি পাশে আছে। তো প্রথম হচ্ছে লাইবিলিটি পাশে আছে, এটা ট্রু। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে দেওয়ার সময় দেখেছে যদি একই অ্যামাউন্টের উল্টা হইতে পারে, ডেফার ট্যাক্স অ্যাসেট হইতে হবে লাইবিলিটি হইতে, দুইটা একবার হবে না, যে কোনো একটা ডেফার ট্যাক্স অ্যাসেট হবে অথবা লাইবিলিটি হবে। এই জন্য ডেফার ট্যাক্স লিখে এখানে ব্র্যাকেটে হচ্ছে, সরি, ডেফার ট্যাক্স লিখে কি লিখছে খেয়াল করেন, ডেফার ট্যাক্স লিখে ওখানে ব্র্যাকেটে লিখতেছে যে আপনার, খেয়াল করেন ডেফার ট্যাক্স নিয়ে ব্র্যাকেটে লিখতেছে যে এই যে ব্র্যাকেট হইলে অ্যাসেট, তাহলে এখানে ব্র্যাকেট দিলে এটাকে অ্যাসেট হয়ে যেত, অথবা আসলে এখানে দিতাম না, অ্যাসেট হইলে আমি উপরে চলে যেতাম, এটা লাইবিলিটি, এটা ফর শিওর। বুঝা গেল কথাটা? বুঝতে পারছেন? এটা লাইবিলিটি বোঝা গেল চরিত্রটা? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা যদি বুঝি তাহলে এখানে ব্যালেন্স শিটে আমরা যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের কাছে এইটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। এরপরে আমাদের কোন জায়গায় ইম্পর্টেন্ট দেখেন, আমরা একটা ব্যালেন্স শিট দেখলাম, আর একটা জায়গায় বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। খেয়াল করেন ইনকাম স্টেটমেন্টে যদি আপনি দেখেন তখন আপনি কি পাবেন, এই যে দেখেন আমি আগে যে দেখাচ্ছিলাম যে এখানে
এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই যে এটা তো পেলাম হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স পেলাম, ঠিক আছে। এই যে খেয়াল করেন এখানে আমরা কি পেলাম, প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স কত আপনার, 9 কোটি 9,04,00,000 টাকা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। তারপরে আমরা বলছি এই যে টোটাল অ্যামাউন্টটা কত, 2,74,09,886। এটাকে কি অ্যাকাউন্ট, আমরা যে সংজ্ঞা শিখছিলাম এটাকে কি বলা হয় মনে আছে, এটা কি বলা হয়েছে, 2,74,00,000 কে কি বলছিলাম? স্যার এটা ইনকাম ট্যাক্স এক্সপেন্স। না অ্যাকাউন্টিং এর না না, এই যে দেখেন, আপনাকে আবার দেখে আসি একটু, জাস্ট এইটুকু বুঝলেই হবে, বেশি কিছু বুঝতে হবে না। এখানে আমরা যখন সংজ্ঞা পড়ছিলাম তখন এটা দুটো জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে অ্যাকাউন্টিং, এই যে কারেন্ট ট্যাক্স বলছিলাম, একটা হচ্ছে ট্যাক্স এক্সপেন্স। ট্যাক্স এক্সপেন্সের ভিতরে কি কি ছিল বলেন তো, ট্যাক্স এক্সপেন্সের ভিতরে দুইটা জিনিস অ্যাগ্রিগেট মানে যোগফল, কারেন্ট ট্যাক্স এন্ড ডেফার্ড ট্যাক্স। তাহলে ডেফার্ড ট্যাক্সও থাকবে, কারেন্ট ট্যাক্স, এই দুইটা যোগ করে আমরা ট্যাক্স এক্সপেন্স বলবো, ট্যাক্স এক্সপেন্স অথবা ট্যাক্স ইনকাম। তাহলে এবার আসেন তো, দেখেন তো এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা কি আমরা ওইটা কি ওখান থেকে কিছু পাই কিনা দেখেন তো। এই যে সরি, হুম, দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে। ইনকামটা এক্সপেন্স দেখা যাচ্ছে। স্যার না, এখানে 2 কোটি তো দুইটা মিলে, কারেন্ট হ্যাঁ, ট্যাক্স দুটা এবং দুটা দুটা ডেফার্ড মিলে, ট্যাক্স দুটা মিলে মিলে কি দুইটা নাম মিলে। ছিল, দুটা মিলে কি নাম ছিল, দুটা মিলে এটাকে কি দেখাচ্ছিল ওখানে ইনকাম সংখ্যায়, এটা কি বলা হয় ইনকাম ট্যাক্স এক্সপেন্স, দুটো মিলে। তা ইনকাম ট্যাক্স এক্সপেন্স যেটা, এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স যেটা, এই জিনিসটা হচ্ছে দুইটা যোগ হবে, একটা হচ্ছে কারেন্ট ট্যাক্স আর ডেফার্ড ট্যাক্স, এটা তো ওইটাই তো সংজ্ঞা আমরা দেখলাম। তাহলে এটাকে বলা হবে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স অথবা ইনকাম। ইনকাম কখন হবে, যদি এমন হয় আমি ট্যাক্স দিয়ে ফেলছি বা ট্যাক্স আসে নাই, এটাতে আমরা এখন ইনকাম ধরবো। আর এটাকে বলা হয় ডেফার ট্যাক্স এক্সপেন্স, ডেফার ট্যাক্স এক্সপেন্স, সরি, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। ইনকাম ট্যাক্স এক্সপেন্স দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কারেন্ট ট্যাক্স। কারেন্ট ট্যাক্সটা কি বলছিলাম, কারেন্ট ইয়ারে যেটা দিচ্ছেন আপনি, এটাকে চালানের মাধ্যমে যেটা পে করছেন। আর ডেফার ট্যাক্সটা হচ্ছে এটা দিবেন না কিন্তু ভবিষ্যতের আপনার অ্যাডজাস্টমেন্ট হবে। সো এই দুটোকে, কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স যোগ করে একটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। তাহলে উপরের এই ফিগারটাকে বলবো ইনকাম ট্যাক্স এক্সপেন্স, আর এটাকে বলবো কারেন্ট ট্যাক্স, এটাকে ডেফার্ড ট্যাক্স। এটা বোঝানোর চেষ্টা করছিলাম, ইট ইজ ওকে অর নট, এখন কি বোঝা গেল কিনা? জি ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, সহজ এটাই আমি, ভাষায় কারেন্ট ট্যাক্স এবং ডিফার্ড ট্যাক্সের যোগফলটাই হলো ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা দেখে ফেললাম, এটাও শিখে ফেললাম যেটা কি করতে হয়। এখন কোশ্চেন হচ্ছে যে এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন, এখানে এই যে 33,76,000 কিভাবে আসলো, ঠিক আছে। আর এই যে 2 কোটি, সরি এখানে, হ্যাঁ, 2,40,43,000 কিভাবে আসলো। তাহলে প্রথম কে একজন বলেন তো, 33,000 টাকাটা কিভাবে আসলো, কি আপনারা বলতে পারবেন নিশ্চয়ই, 33,000 টাকাও ইজি বলা, বলেন তো কিভাবে আসছে এটা। রেভিনিউ থেকে, হ্যাঁ, ইনকাম থেকে, এই হ্যাঁ, এই যে আপনার উপরে যে নেট সেল ছিল না, নেট হ্যাঁ, তারপরে প্রফিট আমরা বিফোর। সিওজিএস বাদ দিয়ে জিপি পাইছিলাম, জিপির পরে হচ্ছে অপারেটিং এক্সপেন্স গুলো এখানে বাদ বাদ দিছিলাম, ফাইন্যান্সিয়াল বাদ দিয়ে আমরা প্রফিট বিফোর ডাব্লিউপিপিএফ, ডাব্লিউপিপিএফ থেকে আমরা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা পাচ্ছিলাম, এইটাই হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টিং প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিট, তাই না। এই অ্যাকাউন্টিং প্রফিট যেটা ছিল, এই যে, সরি, এইটা এটা এটা অ্যাকাউন্টিং প্রফিট, এই অ্যাকাউন্টিং প্রফিটের উপরে যার অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট যা আছে সেটা দিয়ে গুণ করে আমি পেয়েছি হচ্ছে কারেন্ট ট্যাক্স। সেটা কোথায়, 20 নম্বর নোটে আছে। আমার 20 নম্বর নোট দেখি আরো ইজি হবে, আমাদের তো নোটগুলো নাম্বার দেওয়া আছে, আমি 20 নম্বর নোটটা এখানে এনেছি আপনাদের বোঝানোর জন্য। তাহলে এবার যান 20 নম্বর নোটে, তাহলে বুঝতে পারবেন। বর্তমান ট্যাক্স, বর্তমান হ্যাঁ, ট্যাক্স রেটে কত আসছে স্যার? ওটা কোম্পানি লিস্টেড আর নন লিস্টেড স্যার? হ্যাঁ, এবারের হচ্ছে যেটা ছিল হচ্ছে 25% ছিল হচ্ছে নন লিস্টেড, ওইটাকে বাড়ায় 27.5 করা হয়েছে। আর এই লিস্টেডের ক্ষেত্রে যেটা 20% ছিল, 20%ই আছে, ঠিক আছে। তাহলে এখন এই আগে যেটা গত বছর যেটা ছিল 5% আপনার ডিফারেন্স। এবার 7.5% করছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখেন
এবার আসেন, হ্যাঁ ভালো কোশ্চেন করছেন। আমরা নেক্সট ক্লাসে এই ট্যাক্সের ডিফারেন্স গুলো একটু বুঝাই দিব, যে এবারে যে কি কি নতুন আসলো। ওটা যদিও একদম আমাদের আমাদের পুরো প্রেজেন্টেশন তৈরি হয়নি, আমাদের ফার্ম থেকে আমরা একটা করি, ওটা করতেছি, ওটা দেখাই দিব। তাহলে দেখেন এই যে আপনার 20 নম্বর নোটে দেখেন এই যে কারেন্ট ইয়ার যে ট্যাক্স প্রভিশন, এটা তো আমরা ক্লিয়ারলি বুঝলাম যে কিভাবে আসছে। তা আমার প্রভিশন ফর ট্যাক্স মানে হচ্ছে আপনার প্রভিশন ফর ট্যাক্স মানে ওপেনিং ছিল। তাহলে এবার দেখেন ওপেনিং কই ছিল, এই যে আমি যে এইখানে পেলাম যে আপনার 9,08,00,000, এটা পেলাম কোথায় খেয়াল করেন, আপনি যান ব্যালেন্স শিটে যান, এখানে অ্যাকাউন্ট খেয়াল করেন। হ্যাঁ এই যে দেখেন আপনার লাইবিলিটি পাশে আগের স্লাইডে ছিল স্যার। এইখানেও থাকবে, দেখেন এই যে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, কিন্তু আরেকটা লাইবিলিটি আছে, এটাকে বলা হচ্ছে এই যে ট্যাক্স প্রভিশন। খেয়াল করেন এই যে এখানে ওই সময় বলার সময় একটু ভুল মানে শেষ করিনি, এখানে দুইটা ডেফার্ড ট্যাক্স, একটা আমরা দেখলাম যে ডেফার্ড ট্যাক্স একটা লাইবিলিটি আছে এখানে, ঠিক আছে। ডেফার্ড ট্যাক্স একটা লাইবিলিটি আছে কত, 41,17,000। কিন্তু আমরা প্রভিশন ফর ট্যাক্স যেটা গত বছর ওপেনিং ছিল কত, এই দেখেন 9,08,39,000। সো এইটা আপনার লাইবিলিটি প্রভিশন ছিল। তো নর্মালি কি হয়, এই লাইবিলিটির থেকে আপনার ইয়ে আপনার এই আমাদের হচ্ছে হুসেন সাহেব, শাওন সাহেব হাত তুলছেন, প্লিজ বলেন ভাই। Privatex asset আর Privatex liability কিভাবে চলে এটা বলতে। আমি কোশ্চেনটা বুঝিনি আপনার। Privatex asset আর Privatex liability কিভাবে সহজে নিতে পারে। হ্যালো, আপনার ওনার কোশ্চেনটা বুঝছেন, ওনার শব্দটা আমার কাছে স্যার উনি না ক্লিয়ার। না সব বলতেছেন যে ডেফার ট্যাক্স অ্যাসেট এবং ডেফার ট্যাক্স লাইবিলিটি কিভাবে বোঝা যায় ও সহজে। আচ্ছা, আচ্ছা ডেফার ট্যাক্স, আচ্ছা এখানে আপনি খেয়াল করেন ডেফার ট্যাক্স, লাইবিলিটি। ডেফার ট্যাক্স, হ্যাঁ আমি বলতেছি সেটাই। ধরেন ভবিষ্যতে আপনার হচ্ছে কোনো একটা অ্যাসেট, যেমন আমি সিম্পল বুঝাই দিই, এটা ভালো বলছে কোশ্চেনটা, ভালো বলছে, খারাপ করেনি কিন্তু কোশ্চেনটা। খেয়াল করেন এইখানে এসে যখন আমরা অ্যাসেট পাশে দেখব, একটু জিনিস খেয়াল করেন এখানে আপনার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লাইবিলিটি বের করার জন্য এটা ভালো কোশ্চেন করছে, আই লাইক দ্য কোশ্চেন। খেয়াল করেন এই যে আপনার ফিক্সড অ্যাসেট মানে কি, আমরা ফিক্সড অ্যাসেট মানে বলছি পিপি, যদি এটা একটু অ্যাকাউন্টসটা পুরনো, এটা এখন আসলে পিপি বলা দরকার। আচ্ছা ফিক্সড অ্যাসেট বলছে, এটা অসুবিধা নেই, ফিক্সড অ্যাসেট। খেয়াল করেন ফিক্সড অ্যাসেট মানে কি, ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যে আপনার যেটাকে পিপিই বলছি। তো পিপির ক্ষেত্রে কি ঘটনা ঘটছে খেয়াল করেন, যে এখানে আমি বলছি যে আমাদের ওদের আপনার বুকস অফ অ্যাকাউন্টসে একটা জিনিস খেয়াল করেন, যে এই হচ্ছে তাদের ব্যালেন্স শিট। হ্যাঁ এই ব্যালেন্স শিটে আমরা কি দেখতে পেলাম, জাস্ট মিনিট, ওনার ওনার অ্যান্সারটা দিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ব্যালেন্স শিটটা তো আমরা দেখতে পাচ্ছি, যে ব্যালেন্স শিটে আপনার অ্যাসেট পাশে দেখেন প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট কত আছে, এখানে আছে হচ্ছে এই আপনার 35, আচ্ছা এখানে হচ্ছে 46,13,00,000, 46,13,00,000। আর এটা হচ্ছে আগের বছরে 2018 সালের জুন মাসে, 2019-এ আসছে এটা 46,26,000 টাকা। এই যে প্ল্যান প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট, এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের ভিতরে শুধুমাত্র ল্যান্ডটা আপনার ডেফার্ড ট্যাক্সে ইম্প্যাক্ট ফেলবে না। কেন ফেলবে না বলেন তো, ল্যান্ডটা কেন আমরা এটা কনসিডার করবো না বলেন তো? যেহেতু কোনো ডেপ্রিসিয়েশন নাই। যেহেতু ডেপ্রিসিয়েশন নেই, গুড, ভেরি গুড। ডেপ্রিসিয়েশন না থাকলে সেটা আমরা যেহেতু ট্যাক্স বেস আর অলওয়েজ এক হবে, মানে ডেপ্রিসিয়েশন না থাকলে যেটা হবে ট্যাক্স বেস এবং হচ্ছে অ্যাকাউন্টিং বেস ইজ অলওয়েজ ইকুয়াল, এই কারণে আমরা কিন্তু করব না। তাহলে এই জিনিসের ভিতর থেকে আমরা বের করার চেষ্টা করব যে কোনটা ল্যান্ড বাদে কোনটা, তো সেটা এখানে দেখেন এইখানে আছে এই যে ট্যাক্স বেস, এই যে ফিক্সড আছে ট্যাক্স বেস কত, ট্যাক্স বেস হচ্ছে এখানে দেখছিলাম আমরা ওদের বইতেই আছে এটা, ওদের ওইখান থেকে আসছে নোট, ওদের যে ডিটেইল, আমরা ডিটেইল নোটটা তো নেই, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে এনেছি। এখানে আছে হচ্ছে 37,00,000, আচ্ছা 1,24,37,000, 1,24,37,958 ছিল হচ্ছে বছরের শুরুতে ওপেনিং ব্যালেন্স অফ দেয়ার ট্যাক্স বেস। তার মানে ট্যাক্স অথরিটি যে পরিমাণ ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছে ওইটা বাদ দেওয়ার পরে তাদের বুকস অফ অ্যাকাউন্টসে ফিগারটা আছে 10,24,00,000। আচ্ছা আর এবছরে সেটা বেড়ে 13,89,00,000 হয়েছে। কিভাবে হয়েছে বলেন তো, এটা বাড়লো কিভাবে? নতুন দেখা
কারেন্ট ডেপ্রিসিয়েশনের ইয়ারে ডিফারেন্সের কারণে। না 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 না, ওইটা তো প্রফিট প্রফিট বাড়ছে। যদি হ্যাঁ। কমতো তাহলে বলতে পারতাম। ডেপ্রিসিয়েশন তো হয়েছে, এছাড়াও এই বছরে যে বছরের হিসাব আমরা দেখছি ওই বছরে নতুন করে আপনার অ্যাসেট কেনা অ্যাকুইজিশন হচ্ছে। হয়েছে। হ্যাঁ, অ্যাকুইজিশন হয়েছে। তার মানে এই দুটো আমরা পেলাম, তাহলে উপরটা পেলাম ট্যাক্স বেস। আর নিচেরটা ডিফারেন্স খেয়াল করেন, এইখানে সাধারণত ট্যাক্স বেসের চাইতে অ্যাকাউন্টিং বেসটা আপনার আহ, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার কারেন্ট এই যে এই কারেন্ট ইয়ারের মানে আগের বছরের অ্যাকাউন্টিং বেস ছিল 11,93,00,000, আর এটা বেড়ে হয়েছে 12,53,00,000। তার মানে ডেফিনেটলি এইখানেও নতুন করে যোগ হয়েছে। তার মানে আপনার হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে গত বছরের অ্যাসেটের ব্যালেন্স ছিল 11,93,37,141। আর স- ইয়ে অনুযায়ী ট্যাক্স বেস অনুযায়ী ছিল 10,26,00,000। তাহলে বেশি ছিল কত? তার মানে আপনি অলরেডি ট্যাক্সের থেকে বেনিফিট নিয়ে ফেলছেন, মানে ওই অ্যাসেটটার এগেনস্টে অ্যালাউবল এক্সপেন্ডিচার বেশি দেখিয়ে ফেলেছেন, কিন্তু অ্যাকাউন্টিং অনুযায়ী কম দেখিয়েছেন। বোঝা গেল এটা? এটা বুঝতে পারলেন কথাটা, যে এইটার মানে কি 11,93,00,000 মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং অনুযায়ী ল্যান্ড বাদে সমস্ত ডেপ্রিসিয়েবল অ্যাসেটের অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বেজ আছে হচ্ছে 11,93,00,000। সেইটাই ইনকাম ট্যাক্স অথরিটি আছে 10,24,00,000। তাহলে এই যে ডিফারেন্স 1,69,35,183, এর মানে কি? এটা আগে বুঝতে হবে। ওনার যে কোশ্চেন আমাকে কোশ্চেন করছিল যে ডেফার ট্যাক্স অ্যাসেট হবে নাকি লাইবিলিটি হবে, এটা এটা বলেন। স্যার এটা খুবই সিম্পল স্যার, যে আমার এটা সরাসরি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই টাকাটা আমি ট্যাক্স হিসাব করার সময় সুবিধা ভোগ করছি, অর্থাৎ আমার ট্যাক্স ডিমান্ড অলরেডি লেস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমার যেটা ঘটনা দেখেন সিম্পল, ইনকাম ট্যাক্স অথরিটি অনুযায়ী আপনি বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করছেন দেখেই তো আপনার এটার কম। এটা কি ইয়েস অর নো বলেন? ইয়েস মানে স্যার, আপনার আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী আপনাকে যে টাকার বেনিফিট ভবিষ্যতে নিবেন, তো সেটার থেকে বেশি বেনিফিট ইনকাম ট্যাক্স অথরিটি দিয়ে ফেলছে। যখনই বেশি বেনিফিট দিয়ে ফেলছে তখনই তো এটা আপনার হচ্ছে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়, এই জন্য ডেফার ট্যাক্স লাইবিলিটি। তার মানে আপনার সিম্পল, একটু আগে যে কোশ্চেনটা করছেন, যখনই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবেন, যে দেখবেন যে অ্যাকাউন্টিং বেসটা বড় আছে ট্যাক্স বেস ছোট, তার মানে ইনকাম ট্যাক্স অথরিটি অনুযায়ী অলরেডি আপনি এটাকে বেশি ডেপ্রিসিয়েশন অ্যালাউ অ্যালাউ করে ফেলছে। সো ভবিষ্যতে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, এই অ্যাডজাস্টমেন্টটা আপনার জন্য নেগেটিভ, কারণ আপনার বুকস অফ অ্যাকাউন্টসে বেশি বেশি করে, তার মানে গত বছরগুলায় আরো সিম্পল হয়ে যদি গত বছরগুলোয় প্রফিট যদি 100 টাকা হয়, খেয়াল করেন আপনার সিম্পলি আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে গত বছরে ইনকাম ট্যাক্স অথরিটি প্রফিট ধরছে হচ্ছে 100 টাকা। আপনার বইয়ে এইটার প্রফিট ছিল হচ্ছে লেটসে 95,00,000 টাকা, 95 টাকা। কেন? কারণ ও হচ্ছে বেশি বেশি ডেপ্রিসিয়েশন আপনাকে অ্যালাউ করছে। বেশি ডেপ্রিসিয়েশন অ্যালাউ করার কারণে আপনার আপনার ট্যাক্স কম দিতে হয়েছে। ঠিক আছে? আর আপনি কম ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছেন দেখে প্রফিট বেশি আসছে, অতএব আপনার ট্যাক্স বেশি দিতে হবে। তাহলে এখানে আপনার এইটা যদি 100 টাকা ট্যাক্স ওরা মানে 100 টাকা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টিং অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করেন, ইনকাম ট্যাক্স অথরিটি মাত্র করতে হয়েছে 95। 5 টাকা যে করতে হয়েছে, এটা এই ডিফারেন্সটার কারণ হচ্ছে ওরা আপনাকে ইনকাম ট্যাক্স অথরিটি বেশি ডেপ্রিসিয়েশন অ্যালাউ করার কারণে আপনাকে ট্যাক্স কম ক্যালকুলেশন করতে হয়েছে। আর আপনি কম ডেপ্রিসিয়েশন নিজের অ্যাকাউন্টসে দেখিয়েছেন দেখে আপনার হচ্ছে ট্যাক্স হচ্ছে বেশি ক্যালকুলেশন করতে হয়েছে। সো আপনি যে এই 5 টাকার যে ডিফারেন্স আসছে, এই 5 টাকা, এই উদাহরণ থেকে 5 টাকা ইজ বেসিক্যালি ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি। বোঝা গেল জিনিসটা? তাহলে এক কথায় বলতে পারেন যে আপনার আপনার বুকস অফ অ্যাকাউন্টসে ল্যান্ড বাদে ফিক্সড অ্যাসেটের ভ্যালু যদি হয় 100 টাকা, ইনকাম ট্যাক্স অথরিটির হিসাব অনুযায়ী 110ও হতে পারে, আবার 90 হতে পারে। যদি 90 হয় তাহলে ডেফার ট্যাক্স লাইবিলিটি, আর যদি 110 হয় তাহলে ডেফার ট্যাক্স অ্যাসেট। এবার বুঝছেন কিনা যিনি আমাকে বলছেন এক কথা অ্যান্সার? এটা হচ্ছে এক কথা অ্যান্সার, যে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে ল্যান্ড বাদে অন্য অন্য ডেপ্রিসিয়েবল অ্যাসেটগুলোর ভ্যালু যদি হচ্ছে আপনার যা থাকবে, ইনকাম ট্যাক্স অথরিটি যদি তার থেকে কম থাকে, ট্যাক্স বেস কম হয়, তাহলে এটাকে ডেফার ট্যাক্স লাইবিলিটি হবে। আর অ্যাকাউন্টিং বেসের থেকে যদি ট্যাক্স বেস বেশি হয় তাহলে হচ্ছে ডেফার ট্যাক্স অ্যাসেট হবে। এর চেয়ে সহজভাবে আসলে বোঝানো কঠিন, বুঝতে পারছেন? স্যার স্যার আমি এই বুঝতে আমাদের পারছি এই স্যার। ভ্যালু গুলো হচ্ছে কি ধন্যবাদ। রিটেন ডাউন ভ্যালু, তাই না? কোনটা?
এই যে না যে না, আপনি ট্যাক্স এতক্ষণ পরে এসে কি ক্যারিং কোশ্চেন অ্যামাউন্ট করছেন? যেগুলা। আপনি এতক্ষণ পরে এসে কি কোশ্চেন করছেন? রিটেন ডাউন ভ্যালু কোনটা বলেন, এখানে রিটেন ডাউন ভ্যালু কোনটা আপনি বলেন স্যার এখানে। ক্যারিং না না, অ্যামাউন্ট তো যিনি স্যার না না না, যে যে কোশ্চেন করছে উনি আনসার দিক প্লিজ। যিনি বললেন যে আমার রিটেন ডাউন ভ্যালু, যে নামটা যিনি বললেন উনি বলেন এটা কোনটাকে, এই দুইটার ভিতরে কোনটা রিটেন ডাউন ভ্যালু? এই যে 1,19,00,000 যেটা আমাদের এগারো বুকস অফ কোটি অ্যাকাউন্টস এক আছে কোটি 11 11 কোটি কোটি। 93, এটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। তাহলে জি রিটেন ডাউন ভ্যালু মানেই ক্যারিং অ্যামাউন্ট, রিটেন ডাউন জি ভ্যালু বা অ্যাকাউন্টিং বেস, ঠিক আছে এটা। আর এটা কি ট্যাক্স বেস। জি। ওকে, তাহলে আপনি কি আমাকে কোশ্চেন করছিলেন যে সহজভাবে বোঝার জন্য? ভাই আপনিই বলছিলেন না? স্যার আমরা আরেকজন তাহলে আর এখন আমি যখন আমি জিজ্ঞেস করছিলাম ওকে স্যার। ওকে ওকে, ঠিক তাহলে আছে। আপনাকে বলি এক 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 কথা অ্যান্সার। যদি দেখেন যে ক্যারিং অ্যামাউন্ট বা রিটেন ডাউন ভ্যালু, ক্যারিং অ্যামাউন্ট অথবা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং বেসটা বড় হয় ট্যাক্স বেসের চাইতে, তাহলে হচ্ছে ডেফার ট্যাক্স লাইবিলিটি হবে, ঠিক আছে? আর উল্টা হলে ডেফার ট্যাক্স অ্যাসেট হবে। ক্লিয়ার? সো আমরা এখন জি তাহলে স্যার। দেখেন, হ্যাঁ তাহলে দেখেন এখানে আমরা ওপেনিং এ পেয়েছিলাম কত? ওপেনিং এ পেয়েছিলাম হচ্ছে আপনার ট্যাক্স বেস ছিল 10,24,00,000, সেটা হচ্ছে 13,89,00,000। তাহলে আপনার আর এইটা দুইটা ডিফারেন্স ছিল 1,35,00,000। এটা হচ্ছে আপনার কোনটা বড়? এটা হচ্ছে ট্যাক্স বেসটা বড়, অ্যাকাউন্টিং বেসটা ছোট। আবার খেয়াল করেন এখানে কি ছিল, এখানে হচ্ছে ট্যাক্স বেসটা ছোট, অ্যাকাউন্টিং বেসটা বড়। হ্যাঁ, তাহলে এই এই দুইটার ডিফারেন্স ছিল 1,69,35,000 টাকা। আর এটা হচ্ছে কত? 1,00,00,000 1,35,72,000। সো এই দুইটার মুভমেন্টের কারণে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে গত বছর ছিল ডেফার ট্যাক্স অ্যাসেট, লাইবিলিটি ছিল হচ্ছে লাস্ট ইয়ারের ডেফার ট্যাক্সের লাইবিলিটি ছিল এই এইটার কারণে, এইটার উপর 25%। তার মানে এই 10 কোটি, খেয়াল করেন 10, সরি, আমরা গত বছর যেটা ছিল আপনার কি হিসাব করলাম আমরা? ট্যাক্স বেস, এই যে এখন দেখেন, তাহলে এই দুইটা যে ডিফারেন্স, এর উপরে 25% হিসাব করে আমরা এই ডিফারেন্সটা পেয়ে যাব। তাহলে এখানে দেখেন ডেফার ট্যাক্স, ডেফার ট্যাক্স এই 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 বছরের ক্ষেত্রে অ্যাসেট হবে নাকি লাইবিলিটি হবে? এটার ক্ষেত্রে বলেন তো, আমি একটু আগে যে সংজ্ঞা বুঝলাম, এটা কি ডেফার ট্যাক্স অ্যাসেট হবে নাকি লাইবিলিটি হবে এটার ক্ষেত্রে? তার ইন্টারেস্ট অ্যাসেট হবে স্যার। এটা হচ্ছে ডেফার ট্যাক্স অ্যাসেট হবে, আর গতবার ছিল ডেফার ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে? সো এই দুইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে যখনই আপনার ক্যারিং অ্যামাউন্টের থেকে ট্যাক্স বেস ছোট হবে তখন ডেফার ট্যাক্স আপনার হচ্ছে লাইবিলিটি হবে। সো আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন দেখেন তাহলে এই এই যে আগের যে লাইবিলিটি ব্যালেন্স ছিল, কত আগে লাইবিলিটি ব্যালেন্স ছিল দেখেন এখানে, এই ডেফার ট্যাক্স লাইবিলিটি, আমরা ইয়েতে যাই, এই এখানে দেখেন ডেফার ট্যাক্স লাইবিলিটি গত বছর ছিল হচ্ছে আপনার কত ছিল? 42 লাখ। সরি আমি ঠিক বলছি তো? ডেফার ট্যাক্স লাইবিলিটি 42 লাখ। তাহলে এই যে লাইবিলিটি যে গত বছর ছিল, এই বছর এটা নীল হয়ে গেছে, এর মানে কি বলেন তো? কেন হলো এই কথা এবার বুঝতে পারছেন ঘটনাটা? গত বছরের যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টটা ডেফার ট্যাক্স লাইবিলিটি ছিল, এই বছর এটা উল্টা ডেফার ট্যাক্স অ্যাসেট হয়ে গেল। এটা কেন হইলো এটা বুঝছেন কিনা? আমার ওই ওই কোশ্চেনেই অ্যান্সারটা আছে, এই স্লাইডেই অ্যান্সারটা আছে। কারণ আগের বছরে দেখছিলাম যে আমরা অ্যাকাউন্টিং বেসটা ছিল বড় কম্পেয়ার টু ট্যাক্স বেস, এই জন্য ডেফার ট্যাক্স লাইবিলিটি ছিল। এবছর উল্টা হয়ে গেছে, ঘুরে গেছে। এই জন্য এই যে দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সের 25% ছিল এই যে আপনার এই এই অ্যামাউন্টটা, এই যে দেখেন আপনার এখানে ডিফারেন্স কত ছিল? 1,69,00,000, 1,69,35,000। 1,69,35,000-এর 1,69,35,000-এর উপরে 25%-এ আসছিল হচ্ছে আপনার 42,43,000। তাহলে এটা আমরা ডেফার ট্যাক্স লাইবিলিটি ছিল, এবার উল্টা হয়ে গেছে, এবার ডেফার ট্যাক্স অ্যাসেট চলে আসে। কারণ এই বছরে অনেকগুলো নতুন অ্যাসেট কিনেছে, এই ফলে এই নতুন কেনার কারণে ডেপ্রিসিয়েশনটা দুইজনের ভিতরে ডিফারেন্স হয় নাই, এই কারণে কিন্তু এবার ট্যাক্স বেসটা বড় দেন হচ্ছে অ্যাকাউন্টিং বেস। তাহলে ট্যাক্স বেসটা যেহেতু বড়, দুই জায়গায় মানে ট্যাক্স বেস বড় হওয়ার কারণে কি হয়েছে, আমরা এখানে দেখতে পারলাম যে এটা উল্টা হয়ে ঘুরে এসে ডেফার ট্যাক্স অ্যাসেট হয়ে গেছে। কেন ডেফার ট্যাক্স অ্যাসেট হইলো? এই দুইটার ডিফারেন্স 1,35,00,000, 1,35,000-এর 4/1 1,35,000-এর 4/1 হচ্ছে এই যে 1,35,000-এর 4/1 হচ্ছে 33,93,000, 33,93,049 টাকা। দেখেন কত চমৎকার, এখানেই কিন্তু আমরা মানে একই অঙ্কের ভিতরে একবার ডেফার ট্যাক্স লাইবিলিটি ছিল, সেটা ঘুরে ডেফার ট্যাক্স অ্যাসেট হয়ে গেল। বোঝা গেছে ভাই? ইজ ইট ক্লিয়ার?
তার আগের স্লাইডটা তো একটু যাবেন। কোনটা কোনটা লেখা এই যায় না? যে এখানে এখানে যেমন হ্যাঁ, ট্যাক্স বেস দেওয়া আছে 1,38,00,000, জি জি আর জি, এক আমরা কোটি আটত্রিশ না, অ্যাকাউন্টিং, 1,38,00,000 না, 13,89,00,000। হ্যাঁ, হ্যাঁ 13,89,00,000, আর হচ্ছে হুম, আমরা অ্যাকাউন্টিং বেসে আমাদের আছে হচ্ছে 12,53,00,000। জি জি, এখন আমাদের তো ট্যাক্স বেজে হচ্ছে আমরা দেখিয়েছি হচ্ছে বেশি, দেখিয়েছি না, এটাই আসছে। মানে কারণ হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স বেজ হুম অনুযায়ী আমাদের বেশি আসছে আর অ্যাকাউন্টিং বেজ অনুযায়ী কম। হুম, তার মানে আমরা, আমাদের জন্য এটা কি অ্যাসেট হয়ে গেছে? ডেফার ট্যাক্স অ্যাসেট হয়ে গেছে, জি। আপনারা একটু আগে যে বুঝালাম এতক্ষণ ধরে, ওই অ্যান্সারটাই আবার একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের একটা বলেছিলাম, আবারও বলি, রিপিট করি, হ্যাঁ, আপনাদের সহজ করে দিই। আর আপনারা তো বুঝছিলেন তখন, আবার একটু কনফিউশন তৈরি হয়ে গেছে, আমি বুঝাই দিই। আমি কি বলছিলাম খেয়াল করেন, যখনই আপনার অ্যাকাউন্টিং বেস বা ক্যারিং অ্যামাউন্ট এইটা বড় হবে তখন, আর ট্যাক্স বেস ছোট থাকবে, তখন ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে। এটা বলছিলাম আপনাদেরকে, এটা আপনারা সবাই বুঝছিলেন। তাহলে এইটা যদি ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হয়, তাহলে এখানে কি, এখানে হচ্ছে ক্যারিং অ্যামাউন্টের থেকে ট্যাক্স বেস বড়, তাহলে এটা এখানে এই ডিফারেন্সটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে, খুব স্বাভাবিক। আসেট হবে, হ্যাঁ। এটাই এটাই বুঝে ফেলেন, এটা এর চেয়ে বেশি বুঝলে, মানে এর চেয়ে বেশি বুঝতে গেলে আমার মাথায় প্যাচ লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আর লাইবিলিটির কোন মুভমেন্টের ফলে এটা হয়। এই স্যার এক্সাম্পলটা আনছিলাম ক্লিয়ার, এই কারণে। জি, এইটা ক্লিয়ার স্যার যে কিভাবে হয় এটা ঠিক আছে, ওকে। কিন্তু এটা সুবিধা অসুবিধা স্যার আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। সুবিধা অসুবিধা হচ্ছে, আপনাকে একটু আগে বললাম না যে ভাই, যখন আপনি খেয়াল করেন, যখন আপনি আহ, এইটার বড় মানে আপনার অ্যাকাউন্টিং বেস বড় মানে কি, আপনি আপনার বইতে অ্যাকাউন্টিং বেস বড় থাকার কারণে এই পর্যন্ত প্রফিট কম দেখায় আসছেন, ইনকাম ট্যাক্স অথরিটি বেশি অ্যালাউ করছে। এটা কি বুঝছেন কি বুঝেন নাই সেটা বুঝেন। এইটা বুঝছি স্যার। কারণ একটা জিনিস খেয়াল করেন, আপনার একটু জিনিসটা একটু বুঝাই। ধরেন একটা কস্ট, একটা অ্যাসেটের কস্ট 100, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 30। তার মানে এই 30 টাকা আপনি একটা বেনিফিট নিছেন। কি বেনিফিট নিছেন? এই টাকাটা আপনার কিন্তু যায় নাই। ধরেন প্রথম বছর 10 টাকা, পরের বছর 10 টাকা, তারপর বছর 10 টাকা। এই 3 বছর যে আপনি এইটাকে অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে দেখালেন, এর কোনো বছরেরই কিন্তু আপনি হচ্ছে ক্যাশ ফ্লোতে আউট হয় নাই। কিন্তু যেহেতু আপনার ডেপ্রিসিয়েশন অ্যালাউ, আপনার অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী এটা আসছে, তো এটা আপনি কিন্তু এই বেনিফিটটা নিছেন। আর ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে না, আপনি এটারে 10 বছর করে না, আপনাকে আমি 5 বছরে অ্যালাউ করবো। তার মানে প্রথম বছর 20, পরের বছর 20, তারপর বছর 3 বছরে, তাহলে সে অ্যালাউ করছে কত, 60। 60 করলে তার আপনার এখানে এখানে অ্যাকাউন্টিং বেস কত, এখানে অ্যাকাউন্টিং বেস হচ্ছে 70, আর ট্যাক্স বেস কত, 40। তাহলে খেয়াল করেন, এই যে এই 40 ট্যাক্স বেস মানে হচ্ছে এই কারণে এটা কম। খেয়াল করেন, এই যে 40 ট্যাক্স বেস কম, কম মানে ইনকাম ট্যাক্স অথরিটি যখন আপনাকে হিসাব করে ট্যাক্স দাবি করছে, সেই দাবিটা আপনার কাছে কম চাচ্ছে, যে ভাই আমি তোমারে বেশি অ্যালাউ করতেছি, তুমি আপাতত কম ট্যাক্স দাও। তো ভবিষ্যতে আপনাকে ট্যাক্স দিতে হবে কি হবে না সেটা বলেন। এই যে আপনি আপনি যে অ্যাকাউন্টিংটা ডেপ্রিসিয়েশন কম চার্জ করতেছেন, ইনকাম ট্যাক্স অথরিটি বেশি করে আপনাকে অ্যালাউ করতেছে, আপনি তো ভাই আপনার অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করবেন। তো ইনকাম ট্যাক্স অথরিটি যখন ডিফারেন্ট চিন্তা করতেছে, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করি না, খেয়াল করেন, ব্যাংক রিকনসিলিয়েশন যখন করি আর মোটামুটি তখন- মোটামুটি স্যার আমি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার স্যার যে হ্যাঁ, 5 বছর পরে আমার এটার উপর ট্যাক্স প্রদেয় সৃষ্টি হবে, হ্যাঁ, বাট আমার অ্যাকাউন্টিং পিরিয়ডে ট্যাক্স আর থাকবে না। রাইট। 5 বছর পরে মানে 5 বছরের, যেহেতু আমি মোট হিসাব হচ্ছে 10 বছর, হ্যাঁ, 10 বছর, যে 10 বছর পরে এটার অ্যাকাউন্টিং বেজও হবে 0, এটা ট্যাক্স বেজও হবে 0। তো 10 বছর পরে ট্যাক্স বেজ আর অ্যাকাউন্টিং বেজ যখন 0 হবে, তখন আসলে আমি কোনোভাবেই ইনকাম ট্যাক্স বেশি কম দেইনি, সমান দিয়েছি। কিন্তু আপাতত 10 বছরের ভিতরে 3 বছর পার হয়েছি, এই 3 বছর পার হওয়ার কারণে ইনকাম ট্যাক্সের অথরিটি আমাকে অ্যালাউ করছে 60 টাকা। তার মানে সে বেশি বেশি করে ডেপ্রিসিয়েশন অ্যালাউ করার কারণে আমাকে সে ট্যাক্স দাবি কম করছে। আর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী আমি হিসাব করে দেখেছি যে আমি 30 টাকা হচ্ছে চার্জ করে, 30 টাকা আমি অলরেডি বুকস অফ অ্যাকাউন্টে চার্জ করছি, এখনো 70 টাকা করব। কিন্তু ওরা অলরেডি 60 টাকা করে 40 টাকা করব বলছে। তার মানে এখন আমি আমার হিসাব অনুযায়ী কম ইনকাম ট্যাক্স দিচ্ছি, এই জন্য ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি। দেখেন কত চমৎকার জিনিসটা, কিন্তু মানে চিন্তা করলে সিম্পল। তো আপাতত আজকের জন্য এই যে বুঝালাম না ডিফার্ড ট্যাক্স অ্যাসেট লাইবিলিটি, যেভাবে কমপ্লিকেটেড জিনিসটা সহজ করে বুঝালাম,
আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই জিনিসটা আরেকবার দেখবেন, দেখে আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এভাবে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আসলে এর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হচ্ছে না লাইবিলিটি, হিসাবটা কি। এই যে আমি অ্যাকাউন্টিং বেজ আর ট্যাক্স বেজের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার উপরে ট্যাক্স রেট দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব হচ্ছে আপনার ট্যাক্সের অ্যামাউন্ট, ঠিক আছে। আপনি তাহলে বলতে পারেন যে গতবার নেগেটিভ ছিল হচ্ছে 42, এবার পজিটিভ আসছে হচ্ছে 33, তাহলে বিষয়টা কেমন। ধরেন আপনি গ্রাউন্ড ফ্লোরে আছেন, গ্রাউন্ড ফ্লোরে থাকলে আপনি এখানে থেকে যাবেন হচ্ছে 7 তলায়, তাহলে আপনি হচ্ছে 1 2 3 করে 7 তলা উঠলে হবে। কিন্তু আপনি যদি বেসমেন্টে থাকেন, 3 তলার নিচে থাকেন, তখন কি হয়, এই 7 আর 3 যোগ করে 10 করতে হয় না, যে আমাকে 10 তলা উঠলে আমি 7 তলায় পৌঁছাতে পারবো। সিমিলারলি দেখেন, এখানে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ছিল হচ্ছে আপনার 42 লাখ টাকা, সেখানে ঘুরে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট চলে আসছে 33। তাহলে এই বছরে এই 33 প্লাস 42 যোগ করে এই 76 হবে হচ্ছে আপনার আপনার টোটাল। এবার ইনকাম এক্সপেন্স চার্জ না করলে মিলানো যাবে না। সেই কারণে দেখেন, এবার দেখেন লাস্ট জিনিসটা বুঝাই শেষ করি। আপনি এটা যখন বুঝে ফেলেন, যদি এই কথাটা, আমার কথাটা যে সিঁড়ির উদাহরণ দিয়ে বুঝাইলাম সহজভাবে বোঝানোর জন্য, যে আপনি আসেন হচ্ছে লাইবিলিটির ঘরে আসেন 42, সেখানে অ্যাসেট চলে আসছে 33, এই যে 76 যে হবে, এই 76টা কই যাবে, এই 76টা দেখেন এই যে ইনকাম স্টেটমেন্টে দেখেন, এই যে আমি হিসাব করতেছি, এই দেখেন, এই যে দেখছেন পুরোটা মিলে গেছে। আপনি যে হিসাবটা বললাম, এই দেখেন কারেন্ট ট্যাক্স, কারেন্ট ইয়ারে ট্যাক্সে আপনার কারেন্ট ট্যাক্সের প্রভিশন কত, মাত্র হচ্ছে, সরি, কারেন্ট ট্যাক্সের প্রভিশন কত, কারেন্ট ট্যাক্সের প্রভিট মানে যেটা আপনি ইনকাম ট্যাক্স অথরিটিকে দিতে হবে, কারেন্ট ট্যাক্সের প্রভিশন কত, 18 লাখ। এই যে 18 লাখ, 18,97,000, সরি 18,97,000। কিন্তু দেখেন ডেফার্ড ট্যাক্সের প্রভিশন কত হয়েছে, বোঝা গেছে? এবার এটা বোঝা গেল। কারেন্ট ট্যাক্সটা একটু কিভাবে আসছে, যে আমার চলতি বছরের প্রফিটের উপর কারেন্ট ট্যাক্স সরাসরি। চলতি বছরের প্রফিটের উপরে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলতি বছরের প্রফিটের উপরে আপনি হিসাব করে এই যে এটা বের করতেছে, ঠিক আছে। জিনিসটা কিন্তু সহজ যদি আপনারা এইভাবে বোঝার চেষ্টা করেন। আমি যেভাবে বলছি, আমার রিকোয়েস্ট থাকবে জিনিসটা কমপ্লিকেটেড, বাট যেভাবে আমি বুঝাইছি আরেকবার করে যদি এভাবে দেখেন, ইউ উইল ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। সো আমি আর ভিডিওটা আরেকবার ডেফার্ড রিকোয়েস্ট করবো ট্যাক্সটা আপনি দেখেন। শুধুমাত্র স্যার প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট এই অংশ থেকেই ক্রিয়েট হবে, অন্য কোনো ইয়েস, অংশ থেকে কেন ক্রিয়েট হওয়ার হয়, সুযোগ নেই। কেন হয় জানেন, এটা কেন ক্রিয়েট হয় জানেন? কারণ ওই যে আমরা যখন শিখছিলাম 4টা এক্সাম্পল দেখছিলাম, 4টা এক্সাম্পল একটু এসে দেখেন, আমি বলি কেন এটা হয়, আমি বুঝাই দিই। এটা এই কোশ্চেনটা করা ভালো হয়েছে। এখানে যে 4টা এক্সাম্পল দিয়েছিলাম না, এই যে 4টা এখানে ছিল, তো এটাকে কেন আমি বুঝাই, কেন এই ঝামেলাটা হয় না, মানে কেন একটার উপর যায়। আমাদের ইনকাম ট্যাক্স অথরিটির সাথে আমাদের ক্যালকুলেশনের জটিলতা দূর করার জন্য এই যে রিসিভেবল পেয়াবল নিয়ে ইনকাম ট্যাক্স অথরিটি কিছু বলে না। তার মানে আমি যা যা করি এটা রিয়েল, এটা শিখছি, কিন্তু এটা রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে এই ডিফারেন্সগুলো তারা ধরে না। এইটাও ধরে না, এইটাও ধরে না। তার মানে আমাদের অলওয়েজ রিয়েল প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা যেভাবে ট্যাক্স বেজ আর অ্যাকাউন্টিং বেজ হচ্ছে রিসিভেবল পেয়াবল, তারপরে ট্রেড রিসিভেবল পেয়াবল অথবা লোন রিসিভেবল পেয়াবল, এই সবগুলোই কিন্তু তারা একই ধরে। তারা এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স জিরো ধরে সব ক্ষেত্রে, কারণ আমরা ওইভাবেই জিনিসটা জানি, যারা একসেপ্ট করে। শুধুমাত্র সমস্যা হয়ে যায় যে আমরা যেভাবে ডেপ্রিসিয়েশন, যেমন আমরা এখানে ডেপ্রিসিয়েশন করছি কত, 2,000 টাকা, আর তারা করছে 3,000 টাকা। এটার কারণটা কি, অলওয়েজ ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড ফলো করে। অর্থাৎ আপনি যখন কোনো মেশিন কিনেন, আর্লি বছরগুলোতে ডেপ্রিসিয়েশন বেশি, পরের বছরগুলো কম, এটা হচ্ছে তাদের মেথড। আর আমাদের ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন করি, যে কারণে অলওয়েজ ইনকাম ট্যাক্স অথরিটির সাথে যদি একটা 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 অ্যাসেটের লাইফ টাইম 5 বছর অ্যালাউ করে থাকে, আমরা এটা 10 বছরই করি, এরকমই হয়। অথবা তারা হয়তো 30 বছর করলো, আমরা হয়তো 50 বছর করলাম। একটা 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 রিয়েল বিল্ডিং এ হয়তো ইনকাম ট্যাক্স অথরিটি বললো যে এটা 25 বছরই ডেপ্রিসিয়েশন ফুল করে নিতে হবে, ডেপ্রিসিয়েশন অফ এ বিল্ডিং। বা রিয়েল ফিল্ডে আমরা পাই যে একটা বিল্ডিং 25 বছর না, বাংলাদেশে 50 বছরের উপরে বহুত বিল্ডিং আছে। সেই কারণে আমরা বিল্ডিংকে হিসাব করি হয়তো 2% করে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, তাহলে 50 বছর যায়। আর তারা এটাকে 4% করে ডেপ্রিসিয়েশন করে বা 5% করে হচ্ছে 20 বছরে শেষ করে ফেলে। এই কারণে রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার ল্যান্ড বাদে অন্য অন্য সব ডেপ্রিসিয়েবল অ্যাসেটগুলোর কারণেই ডেফার্ড ট্যাক্সের ইস্যুটা আসে। সেই কারণে আমরা এখানে দেখতে পেলাম যে অন্যগুলো আসে না, রিয়েল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটাই থাকে। মানে আমরা যে শিখার জন্য শিখলাম, বা রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে এইটাই ডিফারেন্স হয়। এই অ্যান্সারটা খুব ভালো লাগছে না? আপনি বুঝতে পারছেন না কাহিনীটা কি কি কারণে হয়? জি স্যার, জি স্যার, একেবারে ক্লিয়ার স্যার। জি স্যার, জি ওকে, স্যার, জি স্যার।
তাহলে এইটা একটু আমার রিকোয়েস্ট থাকবে, অনেক কঠিন জিনিস আমি আমার সর্বোচ্চ দিয়ে যেভাবে বোঝানো সম্ভব, যা যা বোঝানো সম্ভব বুঝালাম। আপনারা এটা দেখবেন, দেখে এইটুকুই শিখবেন। এর বাইরে অন্য কারোর কোনোদিনই কোনো ক্লাসে গেলে ডেফার ট্যাক্স আমি যেভাবে বুঝিয়েছি এটাই বুঝাবেন, কারণ এটা আবার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ হইতে পারে, আরেকজন আরেকভাবে বুঝাইতে পারে, আরেকজন অন্যভাবে বুঝাবে। সো আপনি এক একজনের কথা বললে এক এক রকম কনফিউশন হবেন। আমারটা যেভাবে আমি সহজ করে বুঝেছি এইটাই হচ্ছে আপনার বেস থাকবে। আপনার ব্যালেন্স শিট দেখবেন, ব্যালেন্স শিট দেখে দেখে দেখবেন যে অ্যাসেটের অ্যাকাউন্টিং বেসটা কত, ট্যাক্স বেসটা কত। তো যদি দেখেন যে এইটার ডিফারেন্স আছে তাহলে ডেফার ট্যাক্স আসবে, এবং সেটা যখন দেখবেন যে অ্যাকাউন্টিং বেস হচ্ছে আপনার ছোট, বড়, অ্যাকাউন্টিং বেস বড়, ট্যাক্স বেস ছোট, তাহলে ডেফার ট্যাক্স লাইবিলিটি। আর যদি উল্টা দেখেন যে অ্যাকাউন্টিং বেস হচ্ছে আপনার হচ্ছে যে ছোট, ট্যাক্স বেস বড়, তখন ওটা ডেফার ট্যাক্স অ্যাসেট। সিম্পল এই ফর্মুলা থেকে আপনার জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবং ক্যালকুলেশন করবেন। তো থ্যাংক ইউ। ঈদের আগের লাস্ট ক্লাস, আমরা এরপরে হয়তো আর 2টা বা 3টা ক্লাস থাকবে, তখন আমরা ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের অংশটা দেখে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই কোর্সটা শেষ করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার একটু কোশ্চেন ছিল স্যার একটা। কি বলেন? বলেন। স্যার এটা এই যে আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যেই আমরা হুম। ডেফার্ড ট্যাক্স এবং কারেন্ট ট্যাক্স এটা উপস্থাপন করছি কোন আইনের বলে, বা অ্যাকাউন্টিং কোন, ও আচ্ছা, যেটা এটা এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আইনটা এরকম যে আমাদের ইনকাম ট্যাক্স অথরিটির আইনে বলা আছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS IFRS, ঠিক আছে? সো যেহেতু IS IFRS অনুযায়ী করতে হবে, যেমন আমি আপনাদের দেখাই, তাহলে যেহেতু কোশ্চেনটা করছে লাস্ট, এটা আমি 1 মিনিটে বুঝাই দিই, হয়তো আপনাদের সুবিধা হবে। জাস্ট আমি একটু বের করি জিনিসটা, 1 সেকেন্ড। দেখেন, এটা ইনকাম ট্যাক্স অথরিটির যে হিসাবটা আছে ওখানেই তারা বলে দিচ্ছে যে IS IFRS অনুযায়ী করতে হবে। আর আমরা যেটা শিখলাম এটা IS IFRS শিখলাম, ঠিক আছে? সো এইটা যেহেতু IS IFRS অনুযায়ী শিখেছি, ইনকাম ট্যাক্স অথরিটি আপনাকে বলছে যে না ভাই আপনি IS IFRS অনুযায়ী করেন। হ্যাঁ, তো সেই কারণে আমরা কিন্তু এটা এভাবে শিখছি। আমি দেখাই জাস্ট আপনাকে, স্যার যেহেতু যে কোশ্চেনটা করছে। অ্যাকাউন্টিং ইনকাম ট্যাক্সের যে স্যার 78 বা 73 সেকশনে বলা আছে যে আমাকে আইএফআরএস বা আইএস ফলো করে হ্যাঁ হ্যাঁ, চার্টার্ড ওইটাই আমি অ্যাকাউন্টেন্ট। দেখাচ্ছিলাম, যে 73 ও দেখাচ্ছিলাম, হ্যাঁ 73, ওইটা নিয়েই কিন্তু এবার দেখেন অনেকগুলো কোশ্চেন ছিল, এটাতে চেঞ্জ আসবে কি আসবে না এরকম একটা চেঞ্জ কোশ্চেন আসছে ছিল। স্যার, 5 কোটি, 5 কোটির নিচে করা যাবে না, কি 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 আসছে স্যার বিষয়গুলো? না, ওইটা ওই যেটা করছেন না, ওইটা ছিল আগের ভার্সন, ওইটা ফাইনালি অ্যাপ্রুভ হয়নি। যেটা অ্যাপ্রুভ হয়েছে এটা আমি দেখাচ্ছি আপনাকে, জাস্ট আমি ওটা খুলেছি আপনাকে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। সো কোশ্চেন করলে আসলে তো আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিক্যাল লেখাপড়া এমন যে আপনি কোশ্চেন করলে আমি হাজার ভাবে আলাপ করতে পারবো, কারণ এটাই হচ্ছে ট্রু যে আমরা এইভাবেই দেখি জিনিসটা। এটা হচ্ছে নতুন যে ফাইন্যান্স অর্ডিন্যান্স আসছে, এই ফাইন্যান্স অর্ডিন্যান্সের, দাঁড়ান 1 মিনিট, এটা হচ্ছে ট্যাক্স পার্ট, হ্যাঁ ট্যাক্স পার্টের এই যে 73 সেকশন, 100 একটু উপরে তুলতে হবে। এই যে খেয়াল করেন, এই যে আপনার যে ফাইন্যান্স যে বিলটা, হ্যাঁ ফাইন্যান্স বিল না, ফাইন্যান্স অর্ডিন্যান্স, যেহেতু সংসদ নাই, ফাইন্যান্স যে ইয়ে আপনার এটার 55 নম্বর যে পয়েন্টটা, এটা বলছে 2023 সালের 12 নম্বর আইন, মানে হচ্ছে ইনকাম ট্যাক্স আইনের 73 ধারার প্রতিস্থাপন। এখানে কি বলছে দেখেন, উক্ত আইনের 73 ধারার পরিবর্তে 73 ধারা প্রতিস্থাপিত হবে। মানে আগের আপনার মেইন আইনে যে 73 ছিল সেইখানে প্রতিস্থাপিত হবে এই পোর্শনটা, এইটা। এখানে কি বলছে দেখেন, স্বাভাবিক ব্যক্তি, আপনারা দেখতে পাচ্ছেন তো, না এটা দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্বাভাবিক ব্যক্তি, এই যে কোম্পানি ইত্যাদি কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বলছে, স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার, তহবিল ব্যতীত যে কোনো ব্যক্তি, অর্থাৎ আপনি এখানে এই দীর্ঘমেয়াদী চুক্তি অনুসারে আয় প্রাপ্ত যে কোনো ব্যক্তির আয় বর্ষের রিটার্নের সহিত নিরীক্ষিত আয় বিবরণী দিতে হবে। সেই আয় বিবরণী দিতে মানে এখানে কোম্পানির ক্ষেত্রে কোম্পানি এবং আদার দেন কোম্পানির যে অংশটা এখানে বলছে, সেখানে কি বলছে, উক্ত আয়বর্ষের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS এবং IFRS ফর SME। এটা আমি বাংলাদেশের প্রথম IFRS ফর SME ভিডিওগুলো আছে, দেখবেন ছোট কোম্পানির জন্য IFRS ফর SME হয়। তো এই আলাপে যাচ্ছি না। এবং বাংলাদেশে বলবৎযোগ্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব সংরক্ষণ করতে হবে এবং নিরীক্ষিত বিবরণী প্রস্তুত এবং দাখিল করতে হবে। তাহলে এখানে বোঝা গেল
যে আপনি এইখান দিয়ে আমরা বুঝতে পারলাম যে আইএফআরএস ফলো করতে হবে। তার মানে আপনি যে এইখানেই বলে দিছে যে আপনার আইএফআরএস, তা আইএফআরএস এখানে আসলে আইএফআরএস লিখলে হইতো, সব আইএফআরএস এর ভিতরে আইএস অটোমেটিক থাকে, এখানে খালি আইএফআরএস লিখতে হইতো। আইএফআরএস প্লাস আইএফআরএস এসএমই এই দুটো দিলেই হতো। যাই হোক, এইখানেই আমরা বুঝতে পারলাম যে ডেফার্ড ট্যাক্সের যে IS-12টা ফলো করতে হবে, এটা এখানেই বলে দিছে। আগেও বলা ছিল এরকম ভাবেই, এটা নতুন করে একটু চেঞ্জ আসছে। বোঝা গেল ভাই? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার একটা ওকে, ছোট তাহলে আমরা কোশ্চেন আজকের মতো করবো, ক্লাস শেষ করি। জি একটা কোশ্চেন করবো ছোট। বলেন বলেন প্লিজ। স্যার এই যে আমরা তো মানে ট্যাক্সের যে অনুযায়ী যদি একটা ডেপ্রিসিয়েশন আমরা করি, বা যদি আমার 5 হ্যাঁ বছরে ওই অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন হয়ে যায় ট্যাক্স অনুযায়ী, হ্যাঁ কিন্তু আমার হ্যাঁ কোম্পানি অনুযায়ী মনে করেন এটা 10 বছর ধরে হচ্ছে, তাহলে আমরা হ্যাঁ 5 বছর পরে কি এই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি এটা দেখাতে পারবো যে এটা? হ্যাঁ, ওটা আপনার পুরো 10 বছর, মানে আপনার কথা অনুযায়ী আপনার অ্যাকাউন্টিং হয়ে গেছে হচ্ছে কয় বছরে? 10 বছরে, মানে সরি, ইনকাম ট্যাক্স অথরিটি 5 বছরে করে ফেলছে, বছরে এইটা আমার ওই বললেন? অ্যাসেট তো ওটা শেষ হয়ে গেছে ডেপ্রিসিয়েশন। ওইটা, এটা হচ্ছে ট্যাক্স বেস জিরো হয়ে গেছে, ট্যাক্স বেস নাই। হ্যাঁ, ট্যাক্স জি বেস জিরো, ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্টিং বেস থেকে যাবে, কারণ অ্যাকাউন্টিং এ 10 বছর অ্যালাউ করতেছেন, 10 বছর যদি অ্যালাউ করতেছেন, তো এটা তো একটা অ্যাকাউন্টিং বেস থাকবে। অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেসে যতদিন ডিফারেন্স থাকবে ততদিন এটা ডেফার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। জি সো থ্যাংক ইউ। জি, স্যার, থ্যাংক ইউ সো স্যার। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এমন ভাবে বুঝান আপনি স্যার, এটা হ্যাঁ আপনি এই এই লেভেলের একদম স্যার সম্মানিত ব্যক্তি হয়ে যেভাবে আমাদের বেসিক বা রুটে যান স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। দোয়া স্যার রাখবেন আপনাকে ভাই। জি, অসংখ্য ধন্যবাদ, স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার। আসসালাম। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।